আলমগীর ভাই সহ বগুড়াতে যারা এই ভেস্টিজ নিয়ে কাজ করছে এতদিন পর্যন্ত লেগে আছেন, সফলতা আমাদের অবশ্যই আসবে। আল্লাহ আমাদেরকে সফলতা অবশ্যই দিবেন, কিন্তু সেই সফলতা দেওয়ার জন্য আমাদের কিছু কাজ আছে। যেই কাজগুলো আমরা সঠিকভাবে যদি করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সফলতা দিবে। কিন্তু আমরা সফলতার রাস্তায় যদি না হেঁটে অন্য রাস্তায় হাঁটি তাহলে কখনো আল্লাহ আমাদেরকে সফলতা দিবেন না। এটাই সত্যি। কিন্তু এই সফলতা পাওয়ার জন্য যারা সফল হয়েছে তাদের কিছু কথা, তাদের কিছু এই দিক নির্দেশনা যদি এই পালন করা হয় তাহলে অবশ্যই এই পর্যায়ে আরো ভালো পর্যায়ে অবশ্যই অবশ্যই যেতে পারবেন। কারণ আমি বাংলাদেশে 18 মাস কষ্ট করে এই কোম্পানিটাকে বাংলাদেশে নিয়ে আসছি। এই 18 মাস কষ্ট করতে যেই সময়টা গেছে 18 মাস, এটা হচ্ছে ধৈর্য। এই ধৈর্যটা আমরা 11 জন গিয়েছিলাম দিল্লিতে, কিন্তু 11 জনের মধ্যে আমি ছাড়া আর কেউ নেই। এই ধৈর্য যে আমাদের যাদেরই আছে তারাই কিন্তু সফল হয়। কারণ আল্লাহ কোরআনেও উল্লেখ করেছে, সূরা আসর যদি আমরা ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এটা যদি আমরা দেখি এবং শুনি, এটা বিস্তারিত করে, তাহলে আমরা বুঝবো যে আসলে যুগে যুগে যাদেরকে আল্লাহ সফলতা দিয়েছেন তাদের কিন্তু ধৈর্য ধারণকারীদেরকেই দিয়েছে। সেজন্য আমরা অবশ্যই ধৈর্য ধরবো এবং যারা সিনিয়র, যারা সফল হয়েছে তাদের কথা শুনবো, এবং তাদের কথা যদি আমরা শুনি, তাদের কথা যদি আমরা মানি, তাহলে অবশ্যই আমরা, যেহেতু যারাই সফল হয়েছে, যে রাস্তা দিয়ে গিয়ে সফল হয়েছে, অবশ্যই আমাদেরকে ওই রাস্তায় হাঁটতে হবে। আমি সবাইকে অনুরোধ করব যে যেই পয়েন্ট গুলো বলবো, আমি কয়েকটা পয়েন্ট বলবো, এই পয়েন্ট গুলো লিখে নিলে আমাদের জন্য সবচেয়ে ভালো। কারণ আমরা এই পয়েন্ট গুলো অনুযায়ী আমরা যদি আমাদের টিমকে পরিচালনা করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা আমাদের সেই লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবো, এবং সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমরা যে কাজটা করব, আমাদের এই কাজের মাধ্যমে আমরা অবশ্যই ওই পর্যায়ে পৌঁছতে পারবো, এবং আমাদেরকে দেখে আরো অনেক লোকজন সেখানে আসবে, এবং সেই আশা থেকে আমরা তাদেরকে বলতে পারবো যে হ্যাঁ, আমরা সফল হয়েছি, আপনিও অবশ্যই সফল হবেন। কিন্তু সেই সফলতাটা মানে কিভাবে আসবে আমাদের, আমরা কিভাবে সেই সফলতাটা অর্জন করব, সেটা আমরা অবশ্যই দেখব এবং জানবো। আমি 1 মাসে এই কোম্পানির সর্বোচ্চ পজিশনে যেহেতু আমি যেতে পারছি, অবশ্যই আমি আমার এই ফর্মুলা অনুযায়ী আমাদের যারা এই কোম্পানিতে লেগে আছে তাদেরকে আমরা ওই পর্যায়ে অবশ্যই অবশ্যই নিতে পারবো। কিন্তু সেই নেওয়াটা হতে হবে, যদি হাত ধরে থাকে তাহলে অবশ্যই ওই পর্যায়ে যাওয়া সম্ভব। কিন্তু সে হাতটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কখনোই আর ওই ব্যক্তিকে উঠানো, কারণ যে কোনো লিডার চাচ্ছে যে আমি সফল হচ্ছি, আমার সাথে যদি আমি আরো 6 জনকে সফলতা অর্জন করিয়ে দিতে পারি তাহলে হচ্ছে আমার সফলতা। কিন্তু সেই সফলতা গুলো আমরা অনেকেই যখন করতে যাই তখন ওই ধৈর্য হারা হয়ে আমরা অনেকেই সেখান থেকে ছিটকে পড়ে যাই। কারণ এই সফলতার জন্য আমার কয়েকটা এই সিঁড়ি, সফলতার কয়েকটা সূত্র, সেটা 6টা সূত্র আমি বলবো। সেই 6টা সূত্রের প্রথম সূত্রটা হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস যার আছে তিনি সর্বোচ্চ পজিশনে যেতে পারে। আত্মবিশ্বাস যার আছে তিনি সর্বোচ্চ পাহাড়ের সর্বোচ্চ শিখরে উঠতে পারে। আত্মবিশ্বাস যার আছে তিনি কিন্তু মানে প্রচন্ড শীতের মধ্যে তিনি গাড়ি চালাতে জানে, সে রাস্তা বের হতে পারে, এবং ওই ঠান্ডা পানিতে তিনি গোসল করতে পারে। কিন্তু যার আত্মবিশ্বাস কম তিনি কিন্তু শীতকালে গরম পানি ছাড়া তার পক্ষে কখনো প্রয়োজনীয় শীত, কিন্তু তার আত্মবিশ্বাসের অভাবে সে গরম পানি নাই, সে গোসল করে না। আত্মবিশ্বাস যার আছে তিনি যেই কোনো কঠিন কাজকে সহজ করে নিতে পারে। কারণ আমাদের সফলতার জন্য সর্বপ্রথম যে সূত্রটা সেটা হচ্ছে আত্মবিশ্বাস। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব, আত্মবিশ্বাসের জন্য আমাদেরকে করণীয়, আত্মবিশ্বাসের জন্য আমাদের করণীয় হচ্ছে আমরা যেই কাজটা করব, যেহেতু আমরা ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড একটা ইন্ডিয়ার নাম্বার 1 এবং ওয়ার্ল্ডে 36 নম্বরের 100 অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যেহেতু গত 17 বছর পর্যন্ত 2 কোটি লোকের মধ্যে প্রায় 60 থেকে 70 হাজার লোক যারা 1 লাখ প্লাস পার মান্থ ইনকাম করে, তাহলে আমিও অবশ্যই ওই পর্যায়ে যেতে পারবো। তাহলে আমি কেন পারবো না? সর্বোচ্চ ইনকাম 2 কোটি টাকা করে, তাহলে আমি কেন 2 লাখ টাকা ইনকাম করতে পারবো না? এই আত্মবিশ্বাস যদি আসে, কারণ আত্মবিশ্বাস আসার জন্য হচ্ছে কোম্পানি সম্পর্কে জানা,
সর্বপ্রথম আমরা যদি আত্মবিশ্বাসকে নিয়ে কথা বলি, কারণ আমার শুরুতে হচ্ছে যে যিনি আমাকে সৃষ্টি করছে তার প্রতি আমার বিশ্বাস থাকতে হবে। কিন্তু সৃষ্টিকর্তার প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে কখনো ওই কোম্পানির প্রতি আমার বিশ্বাস আসবে না। কারণ আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি না। আর সৃষ্টিকর্তাকে যদি বিশ্বাস করতে হয় তাহলে আমাদের সৃষ্টিকর্তার যে বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধ গুলো আমাদেরকে জানতে হবে, মানতে হবে। যেটা নিষেধ সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এবং যেটা আমাদেরকে করতে বলছে সে কাজটা আমরা অবশ্যই করি। এখন এটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস যখন আসবে তখন আমাদের আত্মবিশ্বাস আসবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেহেতু এই কোম্পানি নিয়ে কাজ করি, এই কোম্পানির প্রোডাক্টটা কি, এই কোম্পানি কি টাকা দিয়ে টাকা আনে না এই কোম্পানির প্রোডাক্ট দিয়ে টাকা আনে, সেটা আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। যে হ্যাঁ, আমি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করি এই প্রোডাক্টটা মানুষের জন্য উপকারী। এই প্রোডাক্টটা যদি মানুষের জন্য উপকারী না হয় তাহলে আমি প্রোডাক্ট নিয়ে বিজনেস করে বেশি দিন অগ্রসর হতে পারবো না। সেজন্য আমাদের প্রোডাক্টের প্রতি আমাদের সে বিশ্বাস থাকতে হবে, এবং প্রোডাক্টের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে নিশ্চয় আমাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে। কারণ আমরা অনেকে আছে যে ইন্টিমেট ওয়াশ, আমি যদি বলি যে এখানে যারাই আছেন কে কি ইন্টিমেট ওয়াশ ইউজ করছেন, আমি অনেককে পাবো যে না আপনি ইন্টিমেট ওয়াশ ইউজ করেন না। তাহলে আপনি ইন্টিমেট ওয়াশ সম্পর্কে যদি কারো কাছে বলতে যান, আপনি বলবেন যে স্যার আমি তো মহিলা নয়, আমি কেন ইন্টিমেট ওয়াশ ইউজ করবো, এটা মহিলার জন্য ইন্টিমেট ওয়াশ এটা নয়। কারণ আপনার বগলের নিচে আপনার নিম্নাংশে আপনি যদি একবার ইউজ করেন আপনি বুঝবেন যে এটা আপনার জন্য কতটুকু উপকারী। কারণ আমরা বিজনেস করতে চাই কিন্তু শিখতে চাই না, আমরা বিজনেস করতে চাই আমরা ইনভেস্ট করতে চাই না, আমরা সফল হতে চাই কিন্তু আমরা ট্রেনিং করি না। এই হচ্ছে আমাদের সমস্যা। এই জন্য আমাদের সফলতার সিঁড়ি, এই সফলতার গোপন সূত্রের প্রথম সূত্র আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের জন্য সর্বপ্রথম সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, দ্বিতীয়ত হচ্ছে কোম্পানির প্রতি বিশ্বাস। যে কোম্পানিটা গত 17 বছর পর্যন্ত কতটুকু অগ্রসর হলো এবং কতজন মানুষ, কত লক্ষ কত কোটি মানুষ এখানে আছে, এই প্ল্যাটফর্মে আছে, এবং এই কত কোটি লোক থেকে কত হাজার লোক বা কত লক্ষ লোক সফল হয়েছে সেটা আমাদের জানা থাকা দরকার। তখন আমাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে। কারণ আমরা অনেকে বলি যে হ্যাঁ প্রেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, মনে হচ্ছে যে ছোট্ট একটা প্রতিষ্ঠান, যে বাংলাদেশে যেরকম ট্রেড লাইসেন্স পাওয়া জন স্টক থেকে একটা রেজিস্ট্রেশন করে একটা লিমিটেড কোম্পানি করা যায়, এমন লিমিটেড কোম্পানি না। আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে এই কোম্পানির সেলস কত, বিগত বছরগুলো থেকে এই কোম্পানির সেলস অনুযায়ী, যে কোম্পানির গ্রোয়িং কোম্পানি বলা হয়, যে কোম্পানি শুরুতে যত কোটি টাকা সেলস, এর পরবর্তী বছর তার চেয়ে বেশি সেলস হয়, কম হয় না। নিশ্চয় বুঝতে হবে যে কোম্পানির ম্যানেজমেন্ট অনেক চৌকস। কিন্তু আমরা মেয়ে দেখতে গেলে যেমন মেয়ের বংশ দেখে বিয়ে করতে গেলে, সেম ভাবে এই ধরনের কোম্পানিতে কাজ করতে লাগে আত্মবিশ্বাস আসার জন্য হচ্ছে কোম্পানির ব্যাকগ্রাউন্ড জানতে হবে, কোম্পানির ম্যানেজমেন্টে কে আছে সেটা দেখতে হবে। এই ম্যানেজমেন্টের পরিচালনা করে এই জাহাজের যিনি নাবিক তিনি এরকম ধরনের জাহাজ চালাতে গিয়ে মানে জাহাজ ডুবে গেছে কিনা, এই ধরনের বিষয়গুলো আমাদের অবশ্যই জানা থাকা উচিত। তাহলে আমাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে। নাম্বার 4 হচ্ছে আত্মবিশ্বাস বাড়ার জন্য আমাদের যে সিস্টেম, আমাদের এই সিস্টেমের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ এই সিস্টেমটা অবলম্বন করে যেহেতু আলমগীর ভাই ডায়মন্ড ডিরেক্টর হয়েছে তাহলে আমিও ডায়মন্ড ডিরেক্টর হতে পারবো। এই সিস্টেমটা অবলম্বন করে আমাদের সজল ভাই যেহেতু এই পর্যায়ে আসতে পারছে আমিও এই পর্যায়ে আসতে পারবো। এই সিস্টেমটা অবলম্বন করে যেহেতু মেহেদী স্যার আসতে পারছে তাহলে আমিও অবশ্যই আসতে পারবো। সেজন্য আমাদেরকে আগে বুঝতে হবে যে হ্যাঁ এই কোম্পানির যে পজিশনে একে একে করে সর্বোচ্চ পজিশনে, যেহেতু আমি বাংলাদেশে এটাও করে দেখাচ্ছি যে হ্যাঁ 1 মাসেও সর্বোচ্চ পজিশনে যাওয়া যায়। 1 মাসেও, শুধু পরিকল্পনার বিষয় যে 1 মাসে আপনি পরিকল্পনা করবেন, আপনি 1 মাসে আপনি টাউন ডিরেক্টর হতে পারবেন, এটা সম্ভব। শুধু আপনার পরিকল্পনাটা হচ্ছে সবচেয়ে বড়। সেজন্য আমাদের বিশ্বাস আনতে হবে যে এই সিস্টেমে অগ্রসর হলে আমি সর্বোচ্চ পজিশনে যেতে পারবো কিনা। আমার বিশ্বাস, আমি যদি বিশ্বাসে না করি তাহলে আমি কখনোই পর্যায়ে যেতে পারবো। সেজন্য আমাদের আত্মবিশ্বাসের জন্য কোম্পানির প্রতি বিশ্বাস, কোম্পানির সিস্টেমের প্রতি বিশ্বাস। নাম্বার 5 হচ্ছে বিশ্বাসের জন্য, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আরেকটা বিষয় হচ্ছে যিনি আপনাকে এখানে অ্যাড করেছেন, যিনি আপনাকে এখানে দাওয়াত দিয়েছেন, তিনি হতে পারে শিক্ষাগত যোগ্যতা আপনার চেয়ে অনেক কম, নো প্রবলেম। তিনি আপনাকে, কারণ কৃষকের সন্তান সচিব হতে পারে, কৃষকের সন্তান পুলিশ সুপার হতে পারে, কৃষকের সন্তানও বিসিএস ক্যাডার হতে পারে। কিন্তু আপনাকে যিনি ইনভাইট করছেন, আপনাকে যিনি এই কোম্পানির দাওয়াতটা দিয়েছেন, কিন্তু তিনি অশিক্ষিত হতে পারে, তিনি আপনার থেকে শিক্ষা কম হতে পারে, সে কালো হতে পারে, সে সেমিনার করাতে পারে না, ট্রেনিং করাতে পারে না,
মোটিভেশন দিতে পারে না, কিছুই জানে না, কিন্তু তার প্রতি আপনার ওই অগাধ বিশ্বাস এবং তার প্রতি কৃতজ্ঞতা যদি আপনার থাকে, তাহলে নিশ্চয়ই আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। কিন্তু আত্মবিশ্বাসে আমাদের যদি লিকেজ থাকে, তাহলে আমরা কখনোই যতই সাঁতার কাটবো, আমরা নদীর ওপারে কখনো যেতে পারবো না। নদী তো দূরের কথা, আমরা খাল পার হতে পারবো না, শুধু আত্মবিশ্বাস। সেজন্য আত্মবিশ্বাসে পারে সর্বোচ্চ পজিশনে নিয়ে যেতে। আত্মবিশ্বাসে পারে আপনাকে যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। যার আত্মবিশ্বাস আছে তাকে কখনো করোনা আক্রান্ত করতে পারবে না, কারণ তার বিশ্বাস আছে যে হ্যাঁ, আমি সুস্থ থাকবো, আল্লাহ আমাকে যতদিন হায়াত দিছে আমি ততদিন থাকবো, ততদিন আল্লাহ আমাকে সুস্থ রাখবে। কিন্তু যারাই এজন্য বিভিন্ন দেশে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, মানে আত্মবিশ্বাস বাড়ানোটাই হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা। কিন্তু আমাদের বাংলাদেশে আত্মবিশ্বাস ছাড়া, শুধুমাত্র কাউন্সিলিং ছাড়া, শুধু আমাদের ওষুধ লিখে দিচ্ছে যে আপনি দেখান আপনি ভালো হয়ে যাবেন। এটা হচ্ছে 20%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট হচ্ছে এটা 20% কাজ করবে আপনার জন্য। কিন্তু আমরা অনেকেই এই বিষয়টা জানি না যে হ্যাঁ, আমাদের আত্মবিশ্বাসটা বাড়বে কিভাবে। আত্মবিশ্বাস, এই এই পয়েন্টটা নিয়ে যদি কথা বলি, অনেকক্ষণ কথা বলা যাবে। কারণ আত্মবিশ্বাস আমরা বাড়ানোর জন্য আমাদের সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে যে আমি যে প্রতিষ্ঠানে আছি, এই প্রতিষ্ঠানে আমি কারো ক্ষতি করি না, এই প্রতিষ্ঠানের পণ্য ভালো, এই প্রতিষ্ঠান যে পজিশনে যেভাবে মানুষ এই প্রতিষ্ঠানের সাথে লেগে থেকে কর্মসংস্থান হচ্ছে, আমি এরকম ধরনের আরো ব্যক্তিদের সাথে আমি কথা বলবো এবং আমি কিছু লোকজনকে আমি কর্মসংস্থান দিব। এই আত্মবিশ্বাস যখন আপনার মনে আসবে যে আমি একজনের উপকার করতেছি, আমার এই উপকারের কারণে আমি উপকৃত হব, আমি বেনিফিটেড হব অর্থনৈতিক ভাবে, কারণ আমরা অনেকেই এই আত্মবিশ্বাসের অভাবে আমাদের লোকজন আমাদের সাথে থাকে না, চলে যায় বিভিন্ন সময়। আত্মবিশ্বাস কেন? আত্মবিশ্বাসের জন্য যা যা দরকার সেই পরিপূর্ণতা তার মধ্যে নাই বিদায় সে দূরে চলে যায়। সেজন্য আমি বলবো যে আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে আছি, এই ধরনের একটা বড় প্রতিষ্ঠানের সাথে থাকা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভাগ্যের বিষয়। যে কোম্পানি যখন শুরু করি 2017 সালে, তখন এই কোম্পানি বাংলাদেশে বিজনেস করবেন এটা সত্যি। এই কোম্পানিকে যদি বাংলাদেশে নেওয়া যায়, তাহলে কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান হবে। সেটা একটা আত্মবিশ্বাস ছিল যে হ্যাঁ, তখন 18 মাস কষ্ট করে কাগজপত্র সবকিছু লিগ্যাল ওয়েতে করে বিজনেসটা করতে পারছি বিদায় আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে যে হ্যাঁ, এই কোম্পানি যেহেতু এত মাস কষ্ট করার পরে আসছে, নিশ্চয়ই কোম্পানি দিয়ে আমরা সর্বোচ্চ পজিশনে অবশ্যই যেতে পারবো। সেই সেই আত্মবিশ্বাস থাকার কারণে মূলত আমি ওই পর্যায়ে গেছি। নাহলে আমার পক্ষে কখনো, কারণ ইতিহাস রেকর্ড বেস্টিজের এই 17 বছরে যে ওই পর্যায়ে যেতে পারে নাই, কারণ এটা হচ্ছে আমার ওই আত্মবিশ্বাস ছিল যে হ্যাঁ সম্ভব। এটা যে কোনো ব্যক্তি সিদ্ধান্ত নেবে যে হ্যাঁ আমি ওই পর্যায়ে যাব, অবশ্যই আল্লাহ তাকে সেই পর্যায়ে অবশ্যই পৌঁছে দিবে। সেজন্য বলা হয় যে আমরা ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি নিয়োগ করে যদি সকালবেলা বের হই, তাহলে আমি অবশ্যই আমি যে উদ্দেশ্যে বের হচ্ছি সেই উদ্দেশ্যটা আল্লাহ আমাদেরকে সফল করে দেবে। ডাক্তার মেহেদী স্যারকে একটু অনুরোধ করবো স্যার, 1 মিনিট একটা আমার অ্যানাউন্সমেন্ট রয়েছে স্যার, যদি একটু আমাকে সুযোগ দেন স্যার। জি, একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে আমার, একটা ঘোষণা রয়েছে, সেটা হচ্ছে যে একটা ঘোষণা করতে হবে আমাকে এখন, কারণ আমাদের এই জুম অ্যাপসটা এটা আমাদের যেহেতু কিনা না, এটা 45 মিনিট পর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো আমরা যারা এখানে পার্টিসিপেন্ট রয়েছি স্যার, আপনাকেও বলছি আমি একটু কাইন্ডলি আপনার জ্ঞাতার্থে, সেটা হচ্ছে যে আমরা 10 মিনিট পর অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। 10 মিনিট পর ঠিক 1 মিনিট বিরতি রেখে আমরা আবার জয়েন করব, কাইন্ডলি একটু স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার, নামাজ কবে যায় না? জি, এরপর আছে আত্মবিশ্বাসের জন্য। তাহলে আমাকে যিনি আমাকে জয়েন করেছেন, যিনি আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, আমি তার প্রতি আমার সেই বিশ্বাস অবশ্যই রাখতে হবে এবং তার কৃতজ্ঞতা মানে প্রকাশ করতে হবে। কারণ আমরা অনেক সময় মানে লিডার যিনি
তার কৃতজ্ঞতা প্রকাশ করি না। এটা সিস্টেমে আছে। আপনি যদি লিডারের কৃতজ্ঞতা প্রকাশ না করেন, কিন্তু আপনার কৃতজ্ঞতাটা আপনার অ্যাসোসিয়েট কখনো করবে না। সেজন্য আমাদেরকে আত্মবিশ্বাসের জন্য সবসময় আপনি যেখানে যাবেন, হ্যাঁ, আপনার সাথে আপনার আপ লিডারের কোনো না কোনো ভাবে আপনার সাথে রাগারাগি হতে পারে, যেহেতু ভাই ভাই রাগারাগি হয়, আবার স্বামী স্ত্রী রাগারাগি হয়, আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়। যেহেতু আমরা বিজনেস পার্টনার, কোনো বিষয়ে মতানৈক্য থাকতেই পারে, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে হ্যাঁ, উনি আমাকে এই পথ দেখাইছে, উনি দুনিয়াতে থাকুক আর নাই থাকুক, কিন্তু আমাকে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এই ধরনের কৃতজ্ঞতা যদি আমরা প্রকাশ করি, তাহলে আমাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে। কারণ আমরা আত্মবিশ্বাস যতক্ষণ না পর্যন্ত বাড়াতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা যে কাজ করতেছি এবং আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা বুঝতে পারবো না। সেজন্য আত্মবিশ্বাসের জন্য লিডারের প্রতি সম্মান এবং লিডারকে আপনাকে বিশ্বাস করতে হবে, লিডারের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। নাম্বার 6 হচ্ছে অ্যাসোসিয়েট। কারণ আমরা যাকে দাওয়াত করতেছি এবং আমরা যাকে ইনভাইট করতেছি, এই ব্যক্তি আমার হচ্ছে 1 কোটি টাকার একটা প্রজেক্ট, কিন্তু সেই বিশ্বাসটা তার প্রতি আমার নেই। তাহলে কিভাবে আমার সেই 1 কোটি টাকার সেই প্রজেক্ট আমার হাতে আসবে? সেই 1 কোটি টাকার প্রজেক্ট থেকে কিভাবে আমি বেনিফিট পাবো? সেজন্য আমাদেরকে অবশ্যই আমাদের অ্যাসোসিয়েটের প্রতি আমাদের সেই বিশ্বাসটা অবশ্যই দেখাতে হবে। এবং অ্যাসোসিয়েট, আপনি জানবেন না যে কে কোন অবস্থানে কখন সে সর্বোচ্চ পজিশনে যেতে পারে। কারণ যতক্ষণ না পর্যন্ত সে না জানবে, ততক্ষণ পর্যন্ত তাকে দিয়ে আপনি ভালো কিছু চিন্তা করতে পারবেন। সেজন্য আগে আমাদেরকে বুঝতে হবে যে আমার অ্যাসোসিয়েটের প্রতি আমার বিশ্বাস থাকতে হবে যে উনি আমার 1 কোটি টাকার প্রজেক্ট। সেজন্য আমার ওই 1 কোটি টাকার প্রজেক্টকে আমার কি করণীয়, সে বিষয়গুলো অবশ্যই জানাতে হবে। সেজন্য আমি অনুরোধ করব, আমাদের অবশ্যই আমাদের আত্মবিশ্বাসের জন্য আমাদের যেই বিষয়গুলো 6টা বিষয় বললাম, এই 6টা বিষয় অবশ্যই আমাদের সবার, যার অ্যাসোসিয়েট যিনি আছে, তাকে এই কথাগুলো বলতে হবে যে আপনার আগে প্রয়োজন হচ্ছে সফলতার জন্য আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস যত বাড়বে, আপনার সফলতা তত দ্রুত আপনি ওই সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন। সেজন্য আমি আবারও বলি, আত্মবিশ্বাসের জন্য প্রথমটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, দ্বিতীয়ত হচ্ছে কোম্পানির প্রতি বিশ্বাস, তৃতীয়ত হচ্ছে কোম্পানির পণ্যের প্রতি বিশ্বাস, চতুর্থটা হচ্ছে কোম্পানির যে সিস্টেম, কোম্পানির সিস্টেমের প্রতি বিশ্বাস। নাম্বার 5 হচ্ছে যিনি লিডার, যিনি আপনাকে তার প্রতি কৃতজ্ঞতা, তার প্রতি বিশ্বাস। এই 6টা বিষয়ের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে আত্মবিশ্বাস বেড়ে যাবে। আমরা সর্বোচ্চ প্রতিদিন অন্তত একবার হলেও আপনি বলেন, আর 10 জন ব্যক্তিকে বলেন, আপনি সেম ভাবে তাকে বলতে হবে সফলতার জন্য সর্বপ্রথম সূত্র হচ্ছে আত্মবিশ্বাস। আগে আপনার আত্মবিশ্বাস বাড়ান, এর পরবর্তীতে আসবে আপনার পরবর্তী ধাপগুলো। কিন্তু আপনি প্রথম সিঁড়ি যদি আপনি পার না হন, তাহলে আপনি দ্বিতীয় সিঁড়িতে আপনি পা দিতে পারবেন না। যদিও দিতে যান আপনি দ্বিতীয় সিঁড়িতে, তাহলে আপনার অতটুকু পা আসবে না, অথবা আপনার পরনের জামাটা, আপনার প্যান্টটা ছিঁড়ে যেতে পারে। আপনি তৃতীয় সিঁড়িতে তো একসাথে মানে পা আগাতে পারবেন না, কারণ অতটুকু পা আপনার লম্বা নয়। সেজন্য আমাদেরকে সফলতার প্রথম সিঁড়ি হচ্ছে আমাদের আত্মবিশ্বাস। নাম্বার 2 হচ্ছে সফলতার জন্য সিএনটি, মানে হচ্ছে আমাদের যে সেমিনার, আমাদের যে মার্কেটিং প্ল্যান। আমি সফল হব, কিন্তু সফল হতে গেলে এই কোম্পানির যে সিস্টেম, এই কোম্পানি কি দিচ্ছে, কখন কি পাচ্ছি, সেটা আমার মুখস্থ থাকতে হবে। কিন্তু আমরা অনেকে বলি যে না, এটা আমার প্রয়োজন নেই, এটা আমার লিডার করে দিবে, আমি একজন গেস্ট নিয়ে আসবো, সেই গেস্টটা আমার লিডার না। কখনোই। যিনি এখন থেকে এই চিন্তাটা মাথায় আসবে যে আমি কাজ আমি শুধু একজনকে ফোন করে বলবো আমার লিডার এটা বুঝিয়ে দিবে, আপনার গর্ব থেকে আসছে, আর আপনার ভাইয়ের সন্তানটা আপনার ভাবির গর্ব থেকে আসছে। কখনোই আপনি নিজে যতটুকু ততটুকু apply করতে হবে। কারণ আমরা অনেক সময় আসতে হবে
কোম্পানি একটা প্ল্যান, একটা সিস্টেম, এই সিস্টেমটা বোঝানোর জন্য লোকজনদেরকে অফিসে নিয়ে আসা, এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা লক্ষ্য। কারণ আপনি যা জানেন সেটা আপনি গাছে, আপনি পাহাড়ে, আপনি বাসে, আপনি যে কোনো জায়গায়, নদীতে, যেখানে আপনি লঞ্চে থাকলেও আপনি তাকে মার্কেটিং প্ল্যান দেখাতে পারেন, আপনি পাহাড়ে থাকলেও দেখাতে পারেন, আপনি বিমানে থাকলেও দেখাতে পারেন। এটাকে বলে সিএনটি। কিন্তু আমরা মনে করি কি, সিএনটি মানে হচ্ছে আমরা তাকে অফিসে নিয়ে যাব, অফিসে নিয়ে তাকে আমরা 45 মিনিট বসাবো, 45 মিনিট ট্রেনার আসতে আসতে আরো 20 মিনিট, মোটামুটি 1 ঘন্টা, উনি 10-15 মিনিট ওনার মেমোরিতে কথাগুলো যায়, এর পরবর্তীতে ওনার মাথায় আর কোনো কথা ঢুকে না। উনি বলে যে ভাই আপনাদের এটা বুঝছি, আপনাদের এটা মনে হয় যে ডেস্টিনি ছিল, ওই ডেস্টিনির মতো। এই যে আপনি কষ্ট করে তাকে রিক্সা ভাড়া দিয়ে অফিস পর্যন্ত আনলেন, আপনার কিন্তু ওই ব্যক্তিটা হারিয়ে যাচ্ছে। কিসের কারণে? তাকে আমি বসাই দিলেন যে পরিবেশে, এই পরিবেশে আপনার সিএনটি তার মাথায় আসবে না। এখন থেকে ভুলে যান সিএনটি মানে 45 জন, 50 জন, 100 জন লোক এনে সেখানে বসিয়ে রাখে, একজনে বক্তৃতা দিবে, একজনে কথা বলবে, এই সিএনটির কথা ভুলে যান এখন থেকে। আজকে থেকে আপনি জানেন যে আমার 9টা বেনিফিট, এই 9টা বেনিফিটের আমি 3টা বেনিফিট কিভাবে পাই এটা জানি, আপনার জন্য সিএনটি এতটুকু। 4টা বেনিফিট কিভাবে পায় আমি যতটুকু জানি, আমি যে কোনো ব্যক্তিকে 10 মিনিট কথা বলবো। কারণ যে কোনো ব্যক্তিকে আপনি যখনই কথা বলেন তখন 10 মিনিট তার কাছে সঠিকভাবে, কারণ রিল্যাক্সে। আপনি দেখবেন আপনি যখন কোনো দাওয়াতি বাড়িতে যান তখন আপনি অত বেশি খেতে পারেন না, কারণ আপনি শার্ট প্যান্ট পরা, আপনি রিল্যাক্সে বসতে পারেন না। কিন্তু আপনি বাড়িতে যখন থাকেন তখন আপনার লুঙ্গি পরা থাকে, আপনি রিল্যাক্সে একটু খালি গায়ে থাকেন, আপনি একটু মানে রিল্যাক্সে যখন থাকেন তখন আপনার খাবার দাবারটা কিন্তু ওইভাবে হয়। সেম ভাবে আপনি যখন একদম বেঁধে তখন একটা ব্যক্তিকে 100 জন, 50 জন লোকের মধ্যে বসিয়ে দেয়, তখন একজন ব্যক্তি একটা সিএনটি দেখা মানে ওই ব্যক্তির জন্য, আপনার জন্য 1 কোটি টাকার প্রজেক্ট। কিন্তু আপনি 1 কোটি টাকার প্রজেক্টটা মানে ফেলতেছেন কিভাবে? ওই যে রাস্তার পাশে যেভাবে মানে সিমের বীজ ফেলে দিচ্ছে, ডাল ফেলে দিচ্ছে, এটা উঠলে উঠবে, না উঠলে নাই, এইভাবে চিন্তা করি। সেজন্য মূলত আমাদের হাত থেকে অনেক ব্যক্তি, অনেক অ্যাসোসিয়েট, অনেক এই সফলতার মানে সর্বোচ্চ শিখরে যেতে পারবে, এরকম ধরনের ব্যক্তিগুলো আমরা হারাই ফেলি শুধুমাত্র কিসের? যে সিএনটির অভাবে। কারণ সে জানেই না যে এই কোম্পানিতে আসলে কিভাবে আমি ওইটা পাবো, এই কোম্পানিতে বেনিফিট দেয় 9টা, এই 9টা বেনিফিট আমি কিভাবে পাবো সেটা সে। হ্যাঁ, আপনি আপনার মতো করে আপনার ব্যক্তিটাকে যেভাবে বুঝাবেন সেইভাবে বুঝবে। কখনো আপনার কথাটা আপনার ফ্রেন্ড, আপনি যা বলবেন সে তাই শুনবে। কিন্তু আমরা কি করি? আমার ফ্রেন্ডকে নিয়ে আসি, আমি আরেকজনের কাছে বসাই দিচ্ছি, এটা হচ্ছে আমার দুর্বলতা। সেজন্য আমার দুর্বলতার কারণে ওই ব্যক্তি চিন্তা করে যে না, এ নিজেই বুঝে না, তাহলে এর সাথে কাজ করে আমি কিভাবে আমি সর্বোচ্চ পজিশনে যেতে পারবো না, তাহলে আমাকে নিশ্চয় ব্যক্তি চেঞ্জ করতে হবে, অথবা আমি এখানে কাজ করবো না, আমি এটা বুঝি না। আমাদের সফলতার সূত্রের প্রথমটা গেলে আত্মবিশ্বাস, দ্বিতীয়টা হচ্ছে সিএনটি। সিএনটির বিষয়ে আমি যেই ইনফরমেশনটা দিচ্ছি সেটা হচ্ছে, যে যতটুকু জানি, 9টা বেনিফিট সম্পর্কে আমি জানি না, 9টা বেনিফিট সম্পর্কে আমি বলবো না। আমি জানি 3টা সম্পর্কে, আমি 3টা সম্পর্কে যে কোনো ব্যক্তিকে আমি 5 মিনিট 10 মিনিট যেখানে ইচ্ছে সেখানে আমি বলবো। ওই ব্যক্তিটা আজ হোক কাল হোক একটা পর্যায়ে সে আমার অবশ্যই আমার এই দেশটিদের পতাকা তলা অবশ্যই অবশ্যই আসবে। সেজন্য আমাদেরকে সিএনটি সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে। এই সিএনটি সম্পর্কে ধারণার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে ন্যূনতম আমাকে 3 মাস প্রতিদিন আমি একবার করে অন্তত সিএনটির 3টা অপশন, 3টা বেনিফিট আমি জানবো, তাহলে আমার পক্ষে সম্ভব। আমি যাকে বুঝাবো অবশ্যই সে আমাকে বলবে যে হ্যাঁ আপনি আমাকে যে বিষয়টা বুঝেছেন সেটা আমি অবশ্যই মনোযোগ সহকারে বুঝছি, এবার আমি আপনার যাব আপনার অফিস দেখতে। কিন্তু আমরা কাজটা বিপরীত করি। নিয়ম হচ্ছে নামাজ পড়ার আগে উজু করে নিতে হয়, কিন্তু আমরা বলি কি না, আপনি আগে নামাজ পড়ে আসেন পরে উজু করে নেবেন। এটা কখনোই হয় না, এই নামাজ হবে না। আমাদের অবস্থাটা তাই। আমি কিছুই বলি নাই তাকে, কিন্তু আমি তাকে হঠাৎ করে ধরে আনলাম, এনে অফিসে বসাই দিলাম আমার লিডারের কাছে। সে বললো যে ভাই আপনি তো আমার কি ধরনের কথা বলেন নাই, কারণ প্রথম সাক্ষাতে আমি তার সাথে মিস্টেক করে বলছি। কখনো সেটা আমাদের 1 কোটি টাকার প্রজেক্ট, কখনো এটা হবে না। সেজন্য আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে যে আমরা যে কাজটা করি সেই কাজটা পরিপূর্ণ কিনা। আমি করি কারণ আমি নিজেই জানি না, সেজন্য আমাকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা করি, এই কাজটা সিস্টেমটা এটা, আমাকে অবশ্যই সেটা জানতে হবে এবং মানতে হবে। সেজন্য আমাদেরকে সিএনটি বিষয়ে বললাম, সিএনটি আমাদেরকে অনলাইনে হোক অফলাইনে হোক
যেভাবে আমাদেরকে সিএনটি সম্পর্কে আমাদের অবগত আমরা নিজে হব, এবং আমরা যাদের কাছে বলবো, যেখানে আমার ভালো লাগবে, যার কাছে আমি তাকে সেখানে তাকে বলবো যে হ্যাঁ আপনি এই সিস্টেমটা এটা, আপনি এই সিস্টেম অগ্রসর, আপনি পুঁজি যতটুকু দরকার। আমরা অনেক সময় মানে কিছু মিথ্যা তথ্য দিই, এই মিথ্যা তথ্যের কারণে কিন্তু ব্যক্তিগুলো আমরা এত ভালো মানের একটা কোম্পানি আমরা আমরা এই কোম্পানির কাছে এই কোম্পানির সাথে আনতে পারি না। না আনার বিষয় হচ্ছে আমি সঠিকভাবে বুঝি না, সেজন্য আমি তাকে সঠিকভাবে বুঝাইতে পারি না। এই জন্য আমি বলবো যে আমরা এই জিনিসটা অবশ্যই অবশ্যই আমরা বুঝবো, এবং এই বুঝা অনুযায়ী আমরা তাদেরকে বলবো। আর যাই জানি, আমার 9টা বেনিফিট সব বলতে হবে না, এটা সত্য না। আমি যাই জানি তাই আমি বলবো। সেজন্য আমাদেরকে সিএনটি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, এবং সিএনটিটা আমরা অবশ্যই অবশ্যই ভালো করে নিজে পড়বো, নিজে জানবো, নিজে বুঝবো। এর পরবর্তীতে আমি যাকে যখন দরকার আমি তাকে সেটা বুঝাবো। এই সিএনটি সম্পর্কে আমি আরেকটা বিষয় বলবো। আমরা যে কোনো ব্যক্তিকে নতুন অবস্থা, সে আমার প্রোডাক্ট সম্পর্কে জানে না, কোম্পানি সম্পর্কে জানে না, কোনো কিছুই সম্পর্কে জানে না, আমি তাকে বুঝাচ্ছি কি যে আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হবেন, আপনি গোল্ড ডিরেক্টর, আপনি ক্রাউন ডিরেক্টর হবেন। তার কাছে ব্রোঞ্জ, গোল্ড, হীরা, তামা, দস্তা, লোহা এগুলো কোনোটাই তার কাছে দাম নেই, কারণ এগুলো সবগুলো সে মনে করে যে এটা এক পাল্লা ওজন দিলে লোহার কেজি যত, স্বর্ণের কেজি তার কাছে এত, কারণ সে তো বুঝে না লোহার গুণাগুণ কি আর স্বর্ণের গুণাগুণ কি। কারণ আমি তাকে সেটা বোঝানোর কোনো প্রয়োজন নেই, কারণ সে এখনো শিশু। একটা শিশুর হাতে আপনি যদি 1000 টাকার একটা নোট দেন, তার কাছে এটার কোনো দাম নেই, কিন্তু তাকে আপনি যদি একটা চিপস কিনে দেন, তার কাছে এটার অনেক মূল্য। কিন্তু আমরা ভুল করি কোথায়? আমরা বাচ্চাকে দিতে যাই 1000 টাকার নোট, আর যিনি চিপস খায় না আমরা তাকে, সেই বয়স্ক 60 বছরের বৃদ্ধকে আমরা দিতে যাই কি চিপস। এই হচ্ছে আমাদের জ্ঞান। সেজন্য আমাদেরকে সিএনটি সম্পর্কে অবশ্যই জানা থাকতে হবে, এবং সিএনটিটা আমরা ভালো করে যদি জানি আমরা তাকে সেভাবে বুঝাতে পারবো। কারণ যে কোনো ব্যক্তিকে আজ থেকে একটা কথা স্মরণ রাখেন, সিএনটি মানে হচ্ছে 1 নম্বর বেনিফিট। একজন কাস্টমারকে শুধু কাস্টমার বেনিফিটটা বুঝাবেন। সর্বপ্রথম সে যত বড় লিডার হোক যাই হোক, তাকে বুঝাবেন যে হ্যাঁ আপনি কি, আমি ইন্ডিয়ান একটা কোম্পানিতে আছি, মাল্টিন্যাশনাল কোম্পানি ইউনিলিভারের মতো। এই কোম্পানির এই প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আয়ুর্বেদিক ফর্মুলা তৈরি করা, যেটা অ্যান্টিসেপটিক বা মেডিকেটেড, যে কোনো ভাবে হোক তাকে আপনি প্রোডাক্ট নলেজ দিবেন। তখন আমরা কিন্তু যেটা দেওয়ার দরকার বেশি আমরা সেটা দিক কম। সেজন্য আমাদের কথাটা অনেক সময় কাজে লাগে না। আমরা অযথা পরিশ্রম করি আর হিসাব করি যে আমার তো 3 মাস চলে গেল, আমার তো 1 বছর চলে গেল, আমি তো এখনো ব্রোঞ্জ ডিরেক্টর হতে পারিনি। এগুলো হচ্ছে আমাদের পরিকল্পনার অভাবে আমরা যে কাজটা করি সেই কাজটা আমরা সঠিকভাবে বুঝি না, সেজন্য হচ্ছে আমাদের সমস্যা। সেজন্য আমাদের সিএনটিটা আমরা বুঝবো, জানবো, যে কোনো ব্যক্তিকে আমরা বলবো কি নাম্বার 1, যে আমাদের কোম্পানিতে যারা কাস্টমার হয়, রেজিস্টার্ড কাস্টমার শব্দটা বলতে হবে রেজিস্টার্ড কাস্টমার, কিন্তু আমরা বলি কি ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর কথাটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ডটা আমরা ইউজ করবো না, তাহলে আমরা যে কোনো ব্যক্তির কাছে আমরা সফল হবো। আমরা অনেক ভালো একটা কাজ করি, গরিব মানুষ 5 লিটার সয়াবিন তেল সচিবের জন্য তত, রিক্সার ড্রাইভারের জন্য তত, ব্যাংকারের জন্য তত, বিসিএস ক্যাডারের জন্য তত। কিন্তু আমাদের এখানে হচ্ছে যারা আমাদের রেজিস্টার্ড কাস্টমার তাদের জন্য হচ্ছে 20% ডিসকাউন্ট, যেটা দেওয়ার কথা ছিল গরিবের ইনকাম কম, সেজন্য তার জন্য সয়াবিন তেলটা হওয়ার কথা ছিল 20% কম, কিন্তু সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের কোম্পানিগুলো এটা করে নাই। ইন্ডিয়ান একটা কোম্পানি এই কাজটা করছে বিধায় আমি কোম্পানির রেজিস্টার্ড কাস্টমার হয়েছি, এবং আমি রেজিস্টার্ড কাস্টমার হওয়ার কারণে আমি আপনাকে এই কথাটা বলছি, কারণ প্রোডাক্ট গুলো অনেক ভালো, আমি নিজে ইউজ করছি। কি বলবেন? সর্বপ্রথম বলতে হবে যে আমাদের যে সাবান, একজন ব্যক্তি সে আমার একটা প্রোডাক্ট আগে ইউজ করবে, একটা সাবান। দ্বিতীয়, সে আমার ক্রমান্বয়ে যত প্রোডাক্ট আছে সবকিছু, আমরা প্রোডাক্টের নাম যখন বলি তখন একসাথে বলে ফেলি 20 থেকে 25টা, তখন সে কোনটা শুনছে কোনটা শুনে নাই, কোনটার গুণাগুণ কি, তখন সে টুথপেস্টের গুণাগুণ নিয়ে যাচ্ছে সাবানে, সাবানের গুণাগুণ নিয়ে যাচ্ছে নাইট ক্রিম। কিন্তু সে একটা যদি শুনে, সে একটা বাড়িতে যা বলবে যে আজকে একটা কোম্পানির মার্কেটিং এর সাথে দেখা হয়েছে, সে আমাকে বুঝাচ্ছে যে হ্যাঁ এই তাদের একটা সাবান আছে যেটা ডাব সাবান, আর এই সাবানের মধ্যে পার্থক্য সে আমাকে বুঝালো যে ওটার অপচয় হয় 30% আর এদের 30% সেভ হয়। তাহলে কি হচ্ছে, একই দামের একটা সাবান আমাদেরটা তার জন্য পড়তেছে ডাব সাবানের তুলনায় দাম কম, কারণ ডাব সাবান যেটা 30% অপচয় হয়, সে 30%টা যদি আমারটা থেকে মাইনাস দিই তাহলে আমারটার দাম পড়ে 70 টাকা। কিন্তু ডাব সাবান যায় তার 20 দিন,
আর আমাদের যে সাবানটা একই দামের, এই সাবানটা দেওয়া তার 30 থেকে 35 দিন। কোন কোন ফ্যামিলিতে এটাও দেখছি যে 2 মাস গেছে, দুইজন স্বামী স্ত্রী দুইজন, তাদের 2 মাস গেছে আমাদের একটা সাবান। তাহলে আপনি ওখানে তাকে বেনিফিটটা বুঝাতে হবে যে আপনার কত টাকা সেভ হচ্ছে, তাকে এটা বুঝাতে হবে। প্রোডাক্টের গুণাগুণ কি, তার কত টাকা সেভ হচ্ছে, এই দুইটা বিষয় যদি আপনি যে কোনো ব্যক্তিকে বুঝাবেন, সকল ব্যক্তি আমাদের কাস্টমার হবে। আমরাও ব্যক্তি কাস্টমার, সর্বপ্রথম বা সে যত বড় লিডার হোক, সে আগে আমার কাস্টমার হতে হবে, এর পরবর্তীতে গিয়ে সে আমার লিডার হবে, সবকিছু হবে। কিন্তু আমি তাকে বুঝাই কি, সে আসছে আমার কাস্টমার হতে, রেজিস্টার্ড কাস্টমার। আমি তাকে বুঝাচ্ছি ব্রোঞ্জ, তাকে বুঝাচ্ছি গোল্ড, তাকে বুঝাচ্ছি ডায়মন্ড, তাকে বুঝাচ্ছি ক্রাউন। সে অফিস থেকে বের হওয়ার পরে আর আপনি যদি তাকে ফোনও দেন, সে আপনার ফোন রিসিভ করবে না। সে যদি আপনাকে দেখে কোনো রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, সে আরেক দিকে ফিরে চলে যাচ্ছে, মনে হচ্ছে যে আপনি কোনো মহা একটা অপরাধ করে ফেলছেন। কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ যেটা বুঝে তাকে সহজে এটাই বুঝাতে হবে। ক্রমান্বয়ে সে যখন প্রোডাক্ট নলেজ পাবে, তখন সে বলবে যে ভাই আপনাদের প্রোডাক্টটা তো অনেক ভালো। তখন আপনি তাকে বুঝাবেন যে ভাই এবার আপনি কি এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, না এই প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করবেন। মার্কেটিং করতে কি লাগবে আর বিজনেস করতে কি লাগবে, আপনি তখন তাকে বুঝাবেন এটা। কিন্তু আমরা প্রথম দিন এসে যখন আমরা বুঝে ফেলি সবকিছু, তখন কিন্তু আমার হাত থেকে আমার 1 কোটি টাকার প্রজেক্টটা কিন্তু মানে নদীতে পড়ে যাচ্ছে, যেখান থেকে আর আমি উঠাতে পারবো না। এই জন্য আমরা বারবার ধরি, বারবার ছেড়ে দিচ্ছি। এই জন্য আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে তাকে বলতে হবে যে ভাই আমাদের এই প্রোডাক্ট আছে। আমাদের প্রোডাক্টের বিষয়ে যখন আপনি তাকে বলবেন, তখন বলতে হবে যে ভাই আপনার ফ্যামিলিতে বাত ব্যথা রোগী আছে, আপনার মা ডায়াবেটিস রোগী, আপনার বাবা হার্টের রোগী, আপনার বোনের স্টোমাক সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, এই ধরনের মানে প্রোডাক্ট গুলো আমাদের আছে, যেগুলো ইন্ডিয়া থেকে আপনি সারা বছর খাওয়ার দরকার নেই। আপনি 3 মাস 6 মাস খাবেন, আপনি সুস্থ থাকবেন। আপনার মাকে সুস্থ রাখা আপনার দায়িত্ব, আপনার বাবাকে সুস্থ রাখার দায়িত্ব। কোনো না কোনো জায়গা থেকে তো কিনছেন, কিন্তু কেউ তো আপনাকে ডিসকাউন্টে দিবে না। আমরা ডিসকাউন্টে দিচ্ছি। আপনার বাচ্চার জন্য আপনি তো হরলিক্স কিনেন, কিন্তু হরলিক্সে কি আছে আর আমার এটাতে কি আছে, এই বিষয়গুলো বুঝতে হবে। শুধু প্রোডাক্ট নলেজ। বাত ব্যথার জন্য তাকে বুঝাইতে হবে যে বাত ব্যথার জন্য আপনার মায়ের জন্য আপনি বিভিন্ন জায়গা থেকে আপনি রিউমেটিক ফিভারের জন্য আপনি ওষুধ কিনে নিচ্ছেন, কিন্তু আমাদের এই প্রোটিন পাউডারটা আপনি খেয়ে দেখেন, আপনার মাকে খাওয়াই দেখেন একবার। সারা বছরে তো ওষুধ কিনতে হয়, তাহলে এটা খেয়ে যদি আপনার মা সুস্থ থাকে, আপনি দোয়াও পেলেন, আপনি ভবিষ্যতে চিন্তা করতে পারবেন যে হ্যাঁ আমি এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করবো অথবা মার্কেটিং করবো, অনলাইন করবো অথবা অফলাইন করবো, হোম বেজ মার্কেটিং করবো অথবা কর্পোরেট মার্কেটিং করবো। মার্কেটিং এর অনেক সেক্টর আছে, অনেক সিস্টেম আছে, ওই কথাগুলো বলতে হবে। কিন্তু তাকে কখনোই বলা যাবে না যে এটা নেটওয়ার্ক মার্কেটিং, এটা মাল্টি লেভেল মার্কেটিং, এটা ডাইরেক্ট সেলিং। এগুলা বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো নেগেটিভ শব্দ, প্রয়োজন নেই। সে যখন বুঝবে জানবে, সে যখন দেখবে যে প্রোডাক্ট ভালো, তখন সে এবারে এমএলএম হলেও সে রিসিভ করবে, নেটওয়ার্ক মার্কেটিং বললে রিসিভ করবে, ডাইরেক্ট সেলিং বললে রিসিভ করবে। কিন্তু আমরা প্রথমবার তাকে ভয় দেখাই দিচ্ছি। কারণ আপনি যখন পুকুরে নামবেন মাছ ধরার জন্য, আপনি যদি মাছ ধরার আগে আপনি পানিটা মানে গোলা করে দেন, তখন আপনি কিন্তু কিছু মাছ মাটির নিচে ঢুকে থাকে, যেন জাল মারলেও আপনার জালের সাথে যেন মাছ না উঠে। সেম ভাবে আমরা অনেক সময় এইভাবে মানে ব্যক্তিটা আসছে ঠিকই, কিন্তু তার আমার বোঝানোর কারণে আমি বুঝাতে তাকে সক্ষম হইলে বিদায় সেই ব্যক্তিটা কিন্তু আমার কাছ থেকে চলে গিয়ে সে কিন্তু আরেক জায়গায় আরেক কোম্পানিতে ঠিকই বিজনেস করে। তাহলে বুঝতে হবে কি আমি ব্যক্তিটাকে সঠিকভাবে বুঝাতে পারিনি। এই জন্য আমাদেরকে অবশ্যই সিএনটির বিষয়ে আসলে, সিএনটি মানে এখন থেকে শুধু কাস্টমার বেনিফিট কি, যে আমাদের কোম্পানিতে যদি কেউ রেজিস্টার্ড কাস্টমার হয়, সে 1 নম্বর সে 30% কমে পায়। এরপর আরেকটা বিষয় এখানে সিএনটির বিষয়, যখন আপনি কাস্টমার বেনিফিট বুঝাতে যাচ্ছেন, তখন তাকে বুঝাচ্ছেন কি যে আপনি আমাদের 30 পিবি যদি নেন তাহলে আপনি এটা পাবেন, আপনার আইডিয়া কি হবে, এই ধরনের কোনো কথা, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ড গুলো উচ্চারণ করা যাবে না। সে চাচ্ছে যে সে রেজিস্টার্ড কাস্টমার হবে, সে একটা সাবান কিনবে আজকে, ওকে তাকে একটা সাবান দিয়ে দেন, ওকে কোনো সমস্যা নেই। আপনি যেই ব্যক্তিকে একটা সাবান সে যা চাইছে তাই দিচ্ছেন, এই ব্যক্তিটা আপনার পরবর্তীতে কাস্টমার, কিন্তু তার পকেটে টাকা আছে 2000, সে বাজার করবে, আপনি তারা জোর করে বলেন ভাই 2000 আছে তো, 2000 টাকা দিয়ে আপনি একটা টুথপেস্ট নেন, একটা তেল নেন, একটা ডিটারজেন্ট নেন, এই সব জোর করে তাকে যখন দিচ্ছেন, তখন সে চিন্তা করে যায় যে দোস্ত যেহেতু আমাকে জোর করে দিচ্ছে, এই জীবনে শেষ, আর দোস্তর সাথে আমার আর সম্পর্ক ঠিক থাকবে না। এই শব্দগুলোর কারণে আমরা অনেক সময় আমাদের আপন লোককে কিন্তু হারাই ফেলি। কারণ সে একটা সাবান দিয়ে যদি সে বিজনেসটা শুরু করে,
কাস্টমার হয়, একটা সাবান দিয়ে ব্যবহার করে তার যখন ফ্যামিলিতে সকল প্রকার চর্মরোগের জন্য, যেহেতু এটা ওষুধ হিসাবে কাজ করে, সকল প্রকার মানে নারীদের গাইনি সংক্রান্ত সকল রোগের জন্য যেহেতু এটা ওষুধ হিসাবে কাজ করে, তাহলে সে এক সাবান দেওয়ার পরে আপনি দেখবেন আপনার ওই ফ্যামিলিতে প্রতি মাসে আপনার 2-3 হাজার টাকার আপনার কসমেটিক প্রোডাক্ট আসবে অর্ডার। কিন্তু আমরা ওই জোর করার কারণে সে আর সম্পর্কে রাখতে চায় না, যে না সে গেছি আমি তার অফিস দেখার জন্য, সে আমাকে জোর করে 2,000 টাকার প্রোডাক্ট কিনে দিচ্ছে। কিন্তু সে যতই প্রোডাক্ট গুলো ব্যবহার করবে কিন্তু মনে শান্তি নেই, কারণ আপনি জোর করে দিচ্ছেন। জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায়? কৌশলে কিন্তু ভালোবাসা আদায় করতে হয়, কৌশলে কিন্তু নিজের বাড়ি পর্যন্ত নিয়ে আসা যায়। কিন্তু জোর করে আনতে গেলে আপনি টিজিং এর মামলা যেভাবে খাবেন, সেম ভাবে আমাদের এখানে জোর করে তাকে 2,000 টাকার প্রোডাক্ট দিলে বুঝবেন যে এই লোকটা শেষ। এই লোকটাকে দিয়ে আর কখনোই কাজ করানো যাবে না। এই লোকটাকে দিয়ে আপনি যে মানে চিন্তা করলেন যে এটা আমার 1 কোটি টাকার প্রজেক্ট, বুঝতে হবে যে এটা আমার ওই 2,000 টাকার প্রজেক্ট শেষ। একবার ওই ওয়ান টাইম টিস্যু, জাস্ট আমার গাম মোছার দরকার, আমি গাম মুছে নিলাম, বাস টিস্যুটা ফেলে দিলাম ডাস্টবিনে, শেষ। এই হচ্ছে আমাদের ভুল। সেজন্য আমাদের সিএনটি সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কাস্টমার বেনিফিট। তাহলে নাম্বার 1 কাস্টমার বেনিফিট হচ্ছে 20% কমে পাবেন। দ্বিতীয়ত আপনি যখন 2,500 টাকার উপরে আপনি প্রোডাক্ট ক্রয় করবেন, আপনি তখন আরো 10% এর প্রোডাক্ট পাবেন। নাম্বার 3 হচ্ছে আপনি যখন 4,500 টাকার উপর আপনি প্রতি মাসে পণ্য ক্রয় করবেন 2 থেকে 12 তারিখের মধ্যে, তখন ওই সকল ভিআইপি কাস্টমারদেরকে, এদের তালিকা রাখবেন কি এরা ভিআইপি কাস্টমার। একটা হচ্ছে রেজিস্টার্ড কাস্টমার, সেটাও একটা সাবানও কিনতে পারে, একটা টুথপেস্টও কিনতে পারে। এরা রেজিস্টার্ড কাস্টমার, কিভাবে কেনার সময় সে 20% কমে পাবে। এরা হচ্ছে আমাদের রেজিস্টার্ড কাস্টমার। আর যারা আমাদের 4,500 টাকার প্রোডাক্ট ক্রয় করবে প্রতি মাসে, তারা হচ্ছে আমাদের ভিআইপি কাস্টমার। ভিআইপি কাস্টমারদের জন্য কোম্পানি কি সুযোগ রাখছে, যে যারা 4 মাস ক্রয় করবে তাদেরকে ওই সমপরিমাণ 1 মাসের প্রোডাক্ট কোম্পানি ফ্রি দিচ্ছে। কেন দিচ্ছে? যেন অন্তত তার ফ্যামিলিতে যদি কেউ কখনো অসুস্থ হয়, তার ওই অসুস্থতার সময় তার ইনকাম হচ্ছে প্রতি মাসে 20,000, তার খরচ হয় 20,000। হঠাৎ করে মাসে কোনো না কোনো মাসে কেউ অসুস্থ হয়ে গেছে, তার এই এক্সট্রা টাকাটা সে কারো থেকে হাওলাত করে, তার এই হাওলাতি টাকাটা সে কিভাবে পরিশোধ করবে? এই ঋণটা পরিশোধ করার জন্য হচ্ছে মূলত আমাদের কোম্পানির কথা হচ্ছে, যারা আমাদের কাস্টমার তাদেরকে কোম্পানি 4 মাস কিনলে 1 মাস পেয়ে যায়। তাহলে ওই পঞ্চম মাসে যে টাকাটা আপনি প্রোডাক্ট ক্রয় করতেন, সেই টাকাটা দিয়ে আপনি আপনার ঋণ পরিশোধ করবেন। সেজন্য আমাদের কোম্পানি এই সুযোগটা রাখছে। বাংলাদেশের কোন ধরনের কোনো সিস্টেম কোন কোম্পানি রাখে নাই, আমার কোম্পানি এই সুযোগটা রাখছে। এই 3টা বেনিফিট আপনি আমাদের রেজিস্টার্ড কাস্টমার হলে পাবেন। এই কথাটা বললে সে বলবে যে ঠিক আছে ভাই, আমার কাছে এখন 300 টাকা আছে, আমি 300 টাকা তাহলে আপনাদের এখান থেকে কি নিতে পারি, আগে ট্রাই করি। যে আল্লাহ বলছে তোমরা এমন কথা অন্যকে বলো না যে কথা তুমি নিজে পালন করো না। লিমালা তা বলো না, অমালা তা পালন। কিন্তু আমরা এমন কাজ করি যেটা আমি নিজে ব্যবহার করি না, তাহলে আপনার কথাটা কেউ আরেকদিন শুনবে না। এই জন্য আগে আপনি নিজের ফ্যামিলি যেটা দরকার, আপনি এটা তো কোনো মুদি দোকান, কসমেটিক দোকান, মেডিসিন দোকান, এই 3 দোকানের কেনাকাটা আপনাকে করতে হয়। আপনি এই কেনাকাটাটা আমার এখান থেকে করবেন, আপনি 20% কমে পাবেন। এই এতটুকু বলে যে কোনো নতুন ব্যক্তিকে আপনি বিদায় দিবেন, এই লোক আপনাকে বিকেল বেলা আবার ফোন দিবে। কিন্তু আমরা ভুল করি কোথায়? তাকে একদিনে টাউন ডিরেক্টর বানাই ফেলতেছি, একদিনে তাকে গাড়ি বাড়ি নারী প্রয়োজনে হাওলাত করে হলো আরো কিছু আমরা তাকে দিচ্ছি। এই কারণে আমরা আমাদের এই একজন গেস্ট, একজন ব্যক্তি, আমার 1 কোটি টাকার প্রজেক্ট আগামী 10 বছরের, এই 10 বছরে আমি তার থেকে 1 কোটি টাকা ইনকাম করব, এটা মাথায় নেন। তার থেকে আমি 5 বছরে 1 কোটি টাকা ইনকাম করব তার টিম থেকে, এটা মাথায় নেন। তার থেকে আমি 2 বছরে 1 কোটি টাকা ইনকাম করবো, সেটা মাথায় নেন। তাহলে আপনার প্রজেক্ট ঠিকই বাস্তবায়ন হবে। বুঝতে হবে যে একজন ব্যক্তি মানে হচ্ছে আমার জন্য একটা প্রজেক্ট। যেহেতু আমরা যে প্ল্যাটফর্মে আছি, যে কোম্পানিতে আছি, এই কোম্পানি ওয়ান টাইম কোনো কোম্পানি না, এই কোম্পানি হারাই যাওয়ার মতো কোম্পানি না, এই কোম্পানি বাংলাদেশের আদার্স কোম্পানিগুলোর মতো নয়, যেটা অনেক কোম্পানি বাংলাদেশে যা সেলস করে না, আমার কোম্পানি একজন ব্যক্তি তা ইনকাম করে। আপনি অনেক কোম্পানি দেখবেন যে এই ধরনের অনেকে বিজনেস করে বাংলাদেশে, যে 2 কোটি টাকা সেলস হয় না তা, কিন্তু আমার কোম্পানিতে 2 কোটি টাকা একজন ব্যক্তি ইনকাম করে। তাহলে আমরা কত বড় একটা প্রতিষ্ঠান আছি। সেই বড় কোম্পানির কথাটা আমরা বড়ভাবে বলতে পারি না এবং সিস্টেমে বলতে পারি না। কি কারণে? আমরা বেনিফিট এক কোম্পানি দেয় 9টা, এই 9টা বেনিফিটকে আমি একদিনে তাকে সব বুঝিয়ে দিচ্ছি, সেজন্য সমস্যা। কারণ সেই ব্যক্তিটা, যে কোনো ব্যক্তি শুরু হতে যে এসআর এর মতো, এসআর কে বুঝাইতে হবে তার সেলস কত, তার টার্গেট কি, তার বেতন কত। এই 3টার বাইরে তাকে কোম্পানি গাড়ি দিয়ে অফিসে আনবে না, তাকে কোম্পানি ঈদ বোনাস দিবে না,
তাকে কোম্পানি বৈশাখী ভাতা দেবে না। এই ধরনের কাজ কে পায়? যারা জিএম হয়, যারা এরিয়া ম্যানেজার হয়, যারা রিজনাল ম্যানেজার হয়, তারা এগুলো পায়। কিন্তু আমি এটা বুঝাচ্ছি কাকে? এসআর কে। তখন এসআর চিন্তা করবে যে বাবা এত কিছু দিবে, তখন তার নিজের মনের মধ্যে যে অন্য কোম্পানি তো আমাকে এটা দেয় না, কারণ সে তো এখনো কতটুকু লোড নেওয়ার ক্যাপাসিটি সে রাখে না, বিদায় তাকে আমি অতটুকু বলবোই না। এখন থেকে সিদ্ধান্ত একটাই যে আমাদের সফলতার জন্য ভুলগুলো আমাদের, আমরা এই ভুলগুলো মানে থাকার কারণে আমরা সফল হই না। সেই জন্য আমাদেরকে সিএনটি সম্পর্কে আমরা জানবো, 9টা বেনিফিট সম্পর্কে আমি জানবো, কিন্তু আমি বলবো 3টা বেনিফিট সম্পর্কে, 2টা বেনিফিট সম্পর্কে, অথবা রেজিস্টার্ড কাস্টমার। আপনি চিন্তা করেন আপনার যদি পার্সোনাল 50 জন কাস্টমার থাকে, 50 জন কাস্টমার যদি 4,000 টাকার করে কেনাকাটা করে 2 লাখ টাকার প্রোডাক্ট সেল হচ্ছে। 2 লাখ টাকার প্রোডাক্ট দরকার না আপনার 2000 পিবির জন্য, মাত্র দরকার কত? মাত্র 1.5 লাখ টাকার প্রোডাক্ট সেল হলে আপনার 2000 পিবি। কিন্তু আমরা কি করি? আমরা শুধু লিডারের পিছনে ঘুরি যে আমরা লিডার বানাবো। এখন থেকে ভুলে যান, লিডার মায়ের পেট থেকে আসে না, লিডার হঠাৎ করে তৈরি হয় না। লিডার হয় যিনি কাস্টমার হয়, তিনি একটা পর্যায়ে লিডার হয়। সেজন্য আমাদেরকে বুঝাতে হবে যে আপনার ফ্যামিলিতে কি আছে, বলেন আপনার ফ্যামিলিতে কি দরকার। আপনার মায়ের জন্য প্রতি মাসে আপনি 3,000 4,000 টাকার ওষুধ কিনেন, আপনি অন্তত এই সকল ওষুধের পাশাপাশি আপনি একবার আমাদের প্রোটিন পাউডারটা আপনার মাকে একটু খাওয়ান। প্রয়োজনে আমাদের গ্লুকোসামাইন আছে, আমাদের আদার্স প্রোডাক্ট আছে, এগুলো সম্পর্কে আপনি জানেন এবং আপনার মাকে খাওয়ান। দেখবেন আপনার মা বলবে যে না, ভালো একটা জিনিস খাচ্ছি, আমার তো এখন শরীরটা অনেকটাই আমার কাছে রিল্যাক্স মনে হচ্ছে। এই মা যখন এই কথাটা বলবে, আপনি কখনোই ব্যক্তিকে এই বিজনেস থেকে আর সরাতে পারবেন না। কিন্তু আমরা এই কাজগুলো করি না। আমাদের এই কাজগুলো যদি আমরা না করি, তাহলে আমরা আমাদের সর্বোচ্চ পজিশনে আমরা যেতে পারবো না এবং আমরা ওই পজিশনে কাউকে নিতে পারবো না। এজন্য সিএনটির বিষয়ে জানবো একদম আপনার মতো করে। সিএনটি সংকোচিত যেভাবে বুঝাইতে পারে, হিরকদা এইভাবে বুঝাইতে পারে না, হিরকদা যেভাবে বুঝাইতে পারে আমি ওইভাবে বুঝাইতে পারি না, আমি যেভাবে বুঝাইতে পারি আরেকজন এভাবে পারে না। সবাই সবার মতো করে বুঝাবে, কিন্তু মূল পয়েন্টটা ঠিক থাকতে হবে। আমার কোম্পানি 9টা বেনিফিট দেয়, এসআর কে এটা দেয়, এরিয়া ম্যানেজার কে এটা দেয়, রিজনাল ম্যানেজার কে এটা দেয়, জিএম কে এটা দেয়, ডিএমডি কে এটা দেয়। কিন্তু আমরা একদিনে যত ব্যক্তি যায়, এসআর গেল তাকে জিএম পর্যন্ত সুবিধা সব বুঝাই, এরিয়া ম্যানেজার গেল তাকে বুঝাই, জিএম কে তো পুরোটাই বুঝাচ্ছি। এই বুঝানোটা আমরা বেশি বলে ফেলি সবসময়। যে কোনো ব্যক্তি থেকে সময় নেবেন 10 মিনিট, দেখবেন সে আপনাকে শ্রদ্ধা করবে, আপনাকে নিয়ে খেতে যাবে। কিন্তু আমরা অনেক সময় তাকে সুযোগ দিতে আসতেছি, তাকে আমি প্রতিষ্ঠিত করতে আসতেছি, কিন্তু তার ভাড়াটা আমি দিচ্ছি। কিন্তু আমরা ইনভাইটের সিস্টেমটা যদি পরিবর্তন করে দিলে যে ভাই তোমাকে একটা সুযোগ করে দিব, আমিও কোম্পানিতে এটা পাই, আমার বসকে বললে তোমাকে একটা সুযোগ করে দিব এখান থেকে ইনকাম করা, মাসে আপাতত 5-10 হাজার টাকা ইনকাম করতে পারো, তখন না অনেক অনেক বেশি ইনকাম করে, সেল যত বাড়বে ইনকাম তত বাড়বে। কোনো ফিবি শব্দটা উল্লেখ করা যাবে না, ডিস্ট্রিবিউটর বলার দরকার নাই, রেজিস্টার্ড কাস্টমার এই কথা বলে সে বুঝবে যে কোনো একটা কোম্পানিতে রেজিস্টার্ড কাস্টমারের জন্য দরকার কি, টাকা তো লাগে না, শুধুমাত্র একটা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি হচ্ছে। এই ন্যাশনাল আইডি কার্ডের একটা ফটোকপি দিয়ে আমি রেজিস্টার্ড কাস্টমার হবো, কোনো সমস্যা নেই, লস নেই, সাথে সাথে দিবে। আর আপনি যখন তাকে বলবেন যে ফিবি এত, আপনি পাবেন এত, কত কিছু যখন একদিনে বুঝাতে যান, তার পকেটে আছে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপিটা, কিন্তু সে আপনাকে দেখাবে না, বলবে যে ভাই বাসা রেখে আসছে, মানে হচ্ছে আপনার কাছ থেকে চলে যাচ্ছে। মনে হচ্ছে যে তার ন্যাশনাল আইডি কার্ডটা তাকে রেজিস্ট্রেশন করে দিলে মনে হচ্ছে তার কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়ে যাবে, সেজন্য সে মূলত দিচ্ছে না। আমরা কিন্তু এইভাবে আমাদের কথার কারণে, আমাদের বোঝানোর কারণে আমরা ব্যক্তিগুলো হারাই ফেলি। সেজন্য সিএনটি মানে কাস্টমারের বেনিফিট 3টা, এটা হচ্ছে প্রথম। আর যারা বুঝবে যে ভাই আপনাদের এখানে কি কাজ করলে কোনো ইনকাম করা যায়, তাকে বেনিফিট বুঝাবেন 3টা। কি বুঝাবেন? আপনি যা কিনবেন এখান থেকে পাবেন 22, 30, 32, 55%। মানে যেটা আমাদের অত কঠিন শব্দ তাকে বোঝানোর দরকার নাই ভাই, আপনি কনসিস্টেন্সি 4 মাসে 1 মাস, এই কনসিস্টেন্সি অত কঠিন কথা তাকে বোঝানোর দরকার নেই। তার দাঁত পড়ে যাবে, সে বলবে যে বাবা যে কথা বলছে আমাকে, এই কথাটা তো আমি তো আরেকজনের কাছে কিভাবে বলবো, তাহলে তো এটার জন্য আমাকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা লাগবে। এই কথাগুলো আমরা বলবো না, আমরা তাকে টাকা দিয়ে বুঝাবো। যেদিন সে পিবি বুঝতে আসবে, যেদিন তার 30 পিবি কোয়ালিফাই করতে হবে, যেদিন সে ব্রোঞ্জ ডিরেক্টর হবে, যেদিন সে মানে 8% আসতে যাবে, ওই সময় তাকে বুঝাইতে হবে। মানে প্রথম সাক্ষাতে সবকিছু আমরা বুঝাবো না, আমরা স্লটে স্লটে আমরা বুঝাবো। সেজন্য তাকে 3টা বেনিফিট বুঝাবো,
যে কাস্টমারের বেনিফিট তিনটা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর বেনিফিট। একজন কাস্টমার আমাদের থেকে 20% থেকে 55% পর্যন্ত সুযোগ সুবিধা নিতে পারে, এটা আমাদের কোম্পানির একটা সিস্টেম। এই হচ্ছে এটা। নাম্বার 2, আপনি যদি এরকম ধরনের আরো কয়েকজন কাস্টমার আপনার পরিচিত, আপনি প্রোডাক্টটা ভালো হলে আপনি নিশ্চয় কারো না কারো কাছে গল্প করবেন। এই গল্পটা আপনি যখন করবেন তখন আপনার থেকে ওদের যা কেনাকাটা হচ্ছে এই কেনাকাটা থেকে একটা বেনিফিট আপনার এখানে আসবে। যেই বেনিফিটটা অন্যান্য কোম্পানি দিয়ে দিচ্ছে একজন এসআর কে, একজন দোকানদারকে, আমাদের কোম্পানি এটা দিয়ে দিচ্ছে যিনি রেফারেল, যার মাধ্যমে এই কাস্টমারটা আসছে তাকে দিচ্ছে। সেজন্য আমাদের এখানে আমি পার্ট টাইম হোক ফুল টাইম হোক, আমি এখান থেকে পার মান্থ 5,000 10,000 টাকা ইনকাম করতে পারি। যখন আপনি এই কথা বলবেন তখন সে বুঝবে যে দোকান থেকে পণ্য ক্রয় করলে ওই বেনিফিটটা পাওয়া ওই কোম্পানির এসআর আমার, আর এই কোম্পানি থেকে কেনাকাটা করলে আমার বন্ধু পাচ্ছে, এটা সে অবশ্যই কিনবে। কিন্তু আমরা সবসময় মিথ্যা তথ্য দিই, সেজন্য আমাদের কথা শুনে না। আমরা ভালো প্রোডাক্ট নিয়ে যাচ্ছি, ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে যাচ্ছি, মেডিকেটেড প্রোডাক্ট নিয়ে যাচ্ছি, কেন আমার কথা শুনবে না? অবশ্যই শুনবে, কিন্তু আমি বলার মতো বলতে পারি না। এজন্য আমাদেরকে সিএনটি সম্পর্কে ভালো করে জানবো এবং ব্যক্তিদেরকে, যিনি কাস্টমার হবে তাকে 3টা বেনিফিট বুঝাবো কাস্টমারের, আর যিনি মার্কেটিং করতে চায়, কাজ করতে চায়, তাকে বুঝাবো যে আপনি নিজেরটা থেকে পাবেন 20% to 50%, যারা অন্যরা বিক্রি করবে, অন্যরা কেনাকাটা করবে, আপনার কাজ হচ্ছে শুধু একবার। একটা গ্রামীণ সিম মানুষ একবার কিনে, কিন্তু যতবার লোড দেয় ততবার দোকানদার পায়, ওই এলাকার এসআর পায়, এবং যেই কোম্পানি এই কোম্পানি ওই লোড থেকে বেনিফিট পায়। আমাদের কোম্পানির সিস্টেমটা হচ্ছে তাই, একবার কোনো ব্যক্তিকে আমি কাস্টমার বানাই দিব, ওই কাস্টমার সারা জীবন যা কেনাকাটা করবে ওখান থেকে আমি 3% টু আমি 11% পর্যন্ত আমি পাবো, বা 3% টু আমি 10% পর্যন্ত পাবো। কারণ কেন বলবেন এই কথাটা? 5% মানে হচ্ছে বিবির উপরে যদি 5% হয় তাহলে তার অর্ধেক হচ্ছে টাকা, তাহলে ওখানে আস্তে আস্তে কত 2.5%। আর যদি 20% যখন হবে আমাদের, তাহলে আমরা কত পাবো? 10% টাকার উপরে, যেহেতু আপনি তার টাকা বুঝাচ্ছেন। তাকে এখন পিবিসিবি এখন বুঝানো যাবে না, বুঝাবো এটা পরবর্তী সেশনে। এটা হচ্ছে যারা আমাদের সিএনটি সম্পর্কে জানতে আসবে তাকে শর্ট টাইমে 3টা বেনিফিট বুঝে তাকে দিয়ে দিতে হবে। আরেকটা বেনিফিট বুঝাইতে হবে কি, আপনি যখন সেলস করতে করতে আপনার যখন 5 লাখ টাকা সেল হয়ে যাবে, তখন আপনি আমাদের এখানে একটা অপশন আছে ডিরেক্টর বোনাস, এই ডিরেক্টর বোনাসটা পাবেন। কারণ আপনি যখন ব্রোঞ্জ ডিরেক্টর হবেন তখন আপনাকে এক্সট্রা গ্লোবালি 4% আপনাকে দিবে আপনার সেলস রেশিও অনুযায়ী। এই 3টা বেনিফিট যখন একজন ব্যক্তিকে বোঝাবেন, সে আপনার আস্তে 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 করে সে কোম্পানির সর্বোচ্চ সে পজিশন পর্যন্ত সে অবশ্যই যেতে পারে। কারণ প্রথম দেখাতেই সবকিছু বলা যাবে না, প্রথম দেখাতেই তাকে সবকিছু বোঝানো যাবে না। এর জন্য বলতে হবে যে আপনার বাবার জন্য, আপনার ফ্যামিলির জন্য, ছেলের জন্য আপনি একটা কনডেক্সের পরিবর্তে আমাদের ইন্ডিগো প্রোটিন পাউডার আছে। যে ইন্ডিগো প্রোটিনটা কেন এখন ইন্ডিগো প্রোটিন কেন খাবে, এই জন্য আমি শুরুতে একটাই বললাম যে আমাদেরকে প্রোডাক্ট নলেজ জানতে হবে। আমরা প্রোটিন পাউডার সম্পর্কে যদি জানি, আমরা সাবান সম্পর্কে যদি জানি, টুথপেস্ট সম্পর্কে যদি জানি, এবং আমাদের বেসডিম শেক সম্পর্কে যেটা জানি, আমি তাকে ওটাই বলতে হবে। যেটা আমি জানি না সেটা সম্পর্কে আমি বলবো না। যেহেতু বাত ব্যথা এমন কোনো ঘর নেই যে ঘরে বাত ব্যথা রুগী নেই। এই জন্য আমার যে স্লাইডে আপনি যে ইয়েটা দেখতেছেন সেটা আমার একটা এনজিওর মাধ্যমে আমি স্লাইড ইয়েটা করলাম যে ইনসুলিন ছাড়া একজন ব্যক্তি ডায়াবেটিসের জন্য সে সুস্থ হবে, তার শরীরে ইনসুলিন তৈরি হবে, তাকে বাইরে থেকে ইনসুলিন দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এরকম ধরনের আমাদের প্রোডাক্ট আছে। বাত ব্যথা রোগীদের জন্য ইনজেকশন দেওয়া ছাড়া সেরে বসে নামাজ পড়া রোগীরা সেজদা দিয়ে নামাজ পড়তে পারবে, এরকম ধরনের প্রোডাক্ট আমাদের আছে। এখন এটা কি, যখন আপনি কথাটা বলবেন, আপনি বলার দরকার কি ইনজেকশন ছাড়া বাত ব্যথার সুস্থতা এবং সেরে বসে নামাজ পড়া রোগী সেজদা দিয়ে নামাজ পড়তে পারে, আপনি কথা বলবেন এটা। সে জিজ্ঞেস করবে তার মা যদি এই রোগের রোগী থাকে, তার বাবা যদি এই রোগের রোগী থাকে, সে বলবে যে ভাই তাহলে আপনাদের কি আছে এটা, তাহলে আমার জন্য একটা নেই। এমন কোন সন্তান আছে মায়ের জন্য, মায়ের অসুস্থতার জন্য শুনলে সে নিবে না? অবশ্যই নিবে, কিন্তু আমরা বলতে জানি না। সেজন্য আমাদের প্রোটিন পাউডার সেল হচ্ছে। আমরা যাদের এমন কোন ঘর আছে যে ঘরে গ্যাস্ট্রিকের রোগী নেই, যে সারা বছর গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন না, ভালো মানের 2 মাস 3 মাস আমাদের ফাইবার খাবেন, তাহলে আপনার কখনো এই ধরনের সমস্যা দেখা দিবে না। আপনার স্টোমাকটা ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আপনি এই পরিষ্কার স্টোমাকে পরবর্তীতে আপনাকে প্রতিদিন আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে না, কারণ এটা সাইড এফেক্ট আছে, এটাতে সাইড এফেক্ট নেই। এই কথাটা আমি যদি ফাইবার সম্পর্কে জানি তাহলে আমি তাকে বলতে পারবো। এই জন্য বিভিন্ন রোগের জন্য যখন আপনি তাকে তথ্য দিবেন,
আপনার কাজ হচ্ছে ইনফরমেশনটা তাকে দেওয়া। তার বাবা যদি হার্ট ব্লকে যদি রোগী হয়, রিং করানো ছাড়া সুস্থতা আছে এটা শুনে সে পরবর্তী তার বাবাকে বলবে যে বাবা আমার এক বন্ধু আমাকে বলছিল যে তাদের ইন্ডিয়া থেকে নাকি এই ধরনের ওষুধ এনে দিচ্ছে, তো তাদের এই ওষুধগুলো বাবা অফিস ওখানে আমি শুনলাম। তার বাবা বলবে যে বাবা আমাকে তাদের নিয়ে চলো, বা তাদের যদি ডাক্তার থাকে তাদের ডাক্তারের সাথে আমাকে যোগাযোগ করাই দাও, বা তাদের অফিস করতে আমাকে ওখানে নিয়ে যাও। যখন ফ্যামিলি থেকে কথা আসে তখনই তার আত্মবিশ্বাস বেড়ে জানে বাবা বলছে। কারণ আমরা অনেকেই বিজনেস করি, বাবা জানে না, মা জানে না। মা লাইফ সাবান ব্যবহার করে, বাবা আরেক কোম্পানির ওই যে হরলিক্স কিনে বাজার থেকে নিয়ে আসে, কিন্তু আমি বিক্রি করি কি ইন্ডিগো প্রোটিন পাউডার, আমি বিক্রি করি ফাইবার, আমি বিক্রি করি বেজলিম শেক, কিন্তু আমার বাবা খাচ্ছে আরেকটা। কখনোই সফলতা আসবে না। সেজন্য আগে সফলতার জন্য হচ্ছে আপনার গড়, আগে আত্মবিশ্বাস। ওই আত্মবিশ্বাস আসবে কিভাবে? মা এটা খাইছে, মা সুস্থ হচ্ছে, বাবা খাচ্ছে, বাবা সুস্থ হচ্ছে, ছেলে খাচ্ছে, ছেলে সুস্থ হচ্ছে, ওয়াইফ খাচ্ছে, ওয়াইফ সুস্থ হচ্ছে। তখনই ফ্যামিলি থেকে যখন রেসপন্স আসবে তখনই আত্মবিশ্বাস আমার অত বেড়ে যাবে। আমাকে আত্মবিশ্বাস দেওয়ার জন্য, মোটিভেশন দেওয়ার জন্য কোনো লিডার লাগবে না। আমার আত্মবিশ্বাস এমনিতে বেড়ে যাবে, কারণ আমার ফ্যামিলি থেকে বলতেছে না প্রোডাক্টটা ভালো। এই ভালো কথাটা যখন আমার মেমোরিতে ক্যাচ করে তখনই আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। কিন্তু আমরা এই কাজগুলো করি না, সেজন্য আমাদের আত্মবিশ্বাসও বাড়ে না, আমরা ওই পর্যায়ে যেতে পারি না। সফলতার জন্য আমাদের দুইটা সূত্র মাত্র বললাম, একটা হচ্ছে আত্মবিশ্বাস আর একটা হচ্ছে সিএমটি, মানে হচ্ছে আমাদের যে সিস্টেম। নাম্বার 3 হচ্ছে আমার আত্মবিশ্বাস বাড়লো, আমি সিএমটি সম্পর্কে জানলাম, কোম্পানির সিস্টেম সম্পর্কে জানলাম। এই সিস্টেম সম্পর্কে আমি 3টা সুবিধা হোক অথবা একটা সুবিধা হোক, রেজিস্টার্ড কাস্টমারের সুবিধা হোক, এই সুবিধাটা আমি বলবো অন্তত আমার পরিচিত জন যারা আছে এদের মধ্য থেকে আমি অন্তত 6-7 জন ব্যক্তিকে বলবো। এই 6-7 জন ব্যক্তি পরিচিত যদি আমার থাকে আমি তাদের কাছে বলবো, অবশ্যই তারা আমার কথা শুনবে। আমার কথা শুনে যদি সে বাজারে যেতে পারে, আমার কথা শুনে যদি সে ফ্রিজ কিনতে পারে, আমার কথা শুনে যদি সে খেলা দেখতে যেতে পারে, আমার কথা শুনে যদি সে এই দেশ থেকে আরেক দেশে একসাথে ট্যুরে যেতে পারে, আমার কথা শুনে যদি সে কোন একটা টিম নামাতে পারে, ফুটবল খেলা টিম, তাহলে কেন আমার কথা শুনে সে সাবান কিনবে না? আমার কথা শুনে কেন টুথপেস্ট কিনবে না? আমার কথা শুনে কেন সে অন্যান্য পণ্য ব্যবহার করবে না? তাহলে আমি তার কেমন বন্ধু হলাম, আমি তার কেমন পরিচিত হলাম, আমি তার কেমন আত্মীয় হলাম, আমি কেমন তার দুলাভাই হলাম, আমি কেমন তার মানে বাতিজা হলাম যে সে আমার কথা বিশ্বাস করবে না? অবশ্যই আমাকে চিন্তা করতে হবে, আমার আত্মবিশ্বাস থাকতে হবে, যে তাকে বলতে হবে যে আমার প্রোডাক্টের, যেহেতু আমাদের রিটার্ন পলিসি কথাটা আছে, কেন আছে? আমাদের কোম্পানির প্রোডাক্টটা ওইভাবে তৈরি করে বিদায় কোম্পানি এই গ্যারান্টিটা দিতে পারে যে মানি ব্যাক গ্যারান্টি। এই জন্য আমরা আমাদের পরিচিত জন আগে যারা আছে, আমার চাচা যদি বলে যে আমার বাতিজা একটা ভালো কোম্পানি, আমার একটা সাবান দিয়েছিল খুব ভালো, আমরা অনেক টাকা অনেকভাবে খরচ করি, কিন্তু এলাকার চেয়ারম্যানকে আমি একটা সাবান গিফট করতে পারি না, তাহলে আমি কিভাবে স্বপ্ন দেখি যে আমি 1 কোটি টাকার প্রজেক্ট আমার, কারণ আমার চেয়ারম্যান জানে না যে আমি কি কাজ করি। একটা সাবান আমি তাকে গিফট করলাম, 75 টাকার একটা সাবান যদি আমি তাকে গিফট করি, সে বলবে আরে করিম মিয়ার ছেলে ইন্ডিয়ান একটা কোম্পানিতে আমার একটা সাবান দিছে এত ভালো। এই যে কথাটা বলছে, যতজনের কাছে যতজন শুনছে, এই শুনেটা হচ্ছে আমাদের জন্য কয়েক হাজার টাকা না কয়েক লক্ষ টাকা আমাদের মার্কেটিং অ্যাড। কিন্তু আমরা অ্যাড এখানে করি না, কি করি? সুপে সুপে একজন স্টুডেন্টকে এনে আমি তাকে বিরিয়ানি খাওয়াচ্ছি, ওখানে আমার 700 টাকা যাচ্ছে, আমি এটাতে গুরুত্ব দিই না। যে কি আমি একটা সাবান দেবো, যে এটাতে আমি অনেক কিছু চিন্তা করতেছি, আমি কেন তাকে ফ্রি দিব? একজন চেয়ারম্যানের মুখ থেকে একটা কথা আসলে সেই কথাটা আর 1000 জন রিসিভ করে, কারণ তার ওই ওয়েট আছে। একজন স্টুডেন্ট আপনি তাকে আনবেন, তাকে খাওয়াবেন, সবকিছু করবেন, যেখানে যেটা করার দরকার আপনাকে সেটা করতে হবে। তাহলে আপনি মার্কেটিং এর জন্য একজন স্টুডেন্টের পিছনে যদি 700 টাকা খরচ করতে পারেন, তাকে সাইনিজে নিতে পারেন, তাকে রিক্সা ভাড়া দিয়ে আনতে পারেন, তাহলে কেন একজন সমাজের প্রতিনিধিত্ব যারা করে তাদেরকে কেন একটা সাবান গিফট করতে পারবেন না? এই জন্য আমাদেরকে, এটা আমার ইনভেস্ট, আমরা বিজনেস করব, কোটি টাকা আমরা ইনভেস্ট করব, কিন্তু আমি যদি 10 লাখ টাকা পার মান্থ ইনকাম করতে চাই, তাহলে আমি কেন 10,000 টাকা আমি ইনভেস্ট করতে পারবো না? কেন 10,000 টাকার প্রোডাক্ট আমি বিভিন্ন জায়গায় গিফট করতে পারবো না? আমার অবশ্যই সফলতা আসবে যদি আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল করি। তাহলে আমাদের পরিচিত জন যারা, ওই পরিচিত জনের মধ্যে থাকবে আমার একজন হেডমাস্টার, মাদ্রাসার প্রধান, মসজিদের ইমাম, ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়নের মেম্বার, সমাজের আওয়ামী লীগের সভাপতি, বিএনপি সভাপতি, জামাতের সভাপতি,
জাসদের সভাপতি, বিভিন্ন দলের যারা নেতৃত্ব দেয়, এই ব্যক্তিগুলো হচ্ছে আমাদের সমাজের পরিচিত ব্যক্তি। এরপরে যারা হজ করে আসছে, হাজী সাহেব এলাকায় দেখবেন তারা সমাজে বিভিন্ন বিচার আচার করার জন্য যাচ্ছে, কোনো কাজ নেই, খেয়ে ছেলে সন্তানরা অনেক প্রতিষ্ঠিত, উনি বিভিন্ন জায়গায় যে বলে তার সাথে চলে যাচ্ছে। এই ধরনের ব্যক্তির সাথে যখন আপনি কথা বলবেন যে চাচা আমি একটা কোম্পানিতে আসছে, কোম্পানির প্রোডাক্ট গুলো অনেক ভালো, কিন্তু আপনি তাকে যদি বলেন চাচা চলেন আমার অফিসে, তখনই আসবে বলবে যে ঘটনা কি, আমার কেন অফিসে, আমার অফিসে যাওয়ার দরকার কি? সবাইকে অফিস মুখী করবেন না, সবাইকে অফিসে আনবেন। প্রোডাক্ট সেল করার জন্য, লিডার তৈরি করার জন্য অফিসে আনা বাধ্যতামূলক নয়। কারণ আপনি যেখানে আছেন সেখানে আপনি কথাটা বলবেন, সেখানে বললে যে কথা, অফিসে আনে বললে একই কথা। কিন্তু আপনার সময় তার সময় মিলাতে গিয়ে যেই হিচিংটা হচ্ছে, এজন্য আমরা অনেকে কাস্টমার বানাইতে পারি না অফিসার টানাটানির কারণে। এজন্য আমরা এখন থেকে ভুলে যাবো যে সবাইকে আমরা অফিস মুখী করবো না। যারে যেখানে, আমি তার সাথে হোটেলে দেখা, আমি তার হোটেলে কথা বলি, শেষ 10 মিনিট। আমি তার সাথে বাস স্ট্যান্ডে দেখা, বাস স্ট্যান্ড তার সাথে দুইটা কথা বলে তাকে বিদায়, সে আমাকে ফোন দিবে। কিন্তু আমরা জোর করে তাকে যখন আনি, তখন সে যাচ্ছে এক জায়গায়, আমি তাকে নিয়ে আসছি অফিসে। তার মানে ওই চিন্তা হচ্ছে যে সে যেখানে যাবে, তার চিন্তা হচ্ছে এখানে। আপনি যাই বলবেন কোনো লাভ নেই। এজন্য স্থান কাল পাত্র ভেদে আমাদেরকে কথা বলতে হবে। সেজন্য পরিচিত জন অন্তত এক একটা সেক্টর থেকে 6 জন করে যদি হয়, তাহলে আমি 636 জন পরিচিত ব্যক্তি নাম, মোবাইল নাম্বার যদি আমি লিখতে পারি, তাহলে আমি 6 জন, 6টা সেক্টরে 636 জন ব্যক্তির কাছে কিভাবে কথা বলবো, এই কথাগুলো কিন্তু আমরা শিখে নিতে পারবো এবং এই কথাগুলো আমরা সঠিকভাবে তাদেরকে বলতে পারবো। কিন্তু আমরা শিক্ষককে কি বলবো, মসজিদের ইমামকে কি বলবো, ব্যবসায়ীকে কি বলবো, চেয়ারম্যানকে কি বলবো, এক একজনের সেক্টর এক একটা, এক একজনের ক্যাটাগরি এক একটা, এক একজনকে বলতে হবে এক এক পাবে, তখন আমি সফল হব। কিন্তু আমি শিক্ষকের কথা চেয়ারম্যানকে বললে হবে না, চেয়ারম্যানের কথা ইমাম সাহেবকে বললে হবে না। এটা হচ্ছে প্রশিক্ষণ। কিন্তু এই জন্য হচ্ছে আমাদের মানে প্রয়োজন হচ্ছে প্রশিক্ষণ। এই জন্য আমাদের পরিচিত জন 36 জনের তালিকা তৈরি করা, এর পরবর্তীতে কার কাছে কিভাবে যাব সেটা আমি শিখে নেবো। আমার যে মানে লিডার যিনি আছে, আমি তার থেকে শিখে নেব। আমরা অনেক সময় ভুল করি কি, যে যিনি আমাকে জয়েন করাচ্ছে উনি সঠিকভাবে বলতে পারে না, উনি অত শিক্ষিত। এরপর হচ্ছে আমরা পরিচিতি। তাহলে আমাদের পরিচিতির প্রয়োজন হচ্ছে আমরা 6টা সেক্টরে, কারণ আমরা, আমার প্রোডাক্টটা নাম্বার 1, আমার কোম্পানি নাম্বার 1, আমি সঠিক বিজনেস করি, আমাকে যেতে হবে সঠিক এবং ভালো মানের ব্যক্তিগুলোর কাছে। আমরা সমস্যা হয় আমাদের একটাই, সেটা হচ্ছে আমরা যে লোকগুলোর কাছে আমরা যেতে চাচ্ছি না, এই লোকগুলি আমাকে বিজনেস দিবে। কিন্তু আমরা যে লোকগুলো আমাকে বিজনেস দিবে না, যিনি অভাবে আছেন, তার পক্ষে কখনো 100 টাকার সাবান ব্যবহার করা তার জন্য কঠিন। কিন্তু আমরা যাচ্ছি কার কাছে, যিনি ব্যবহার করতে পারবে না তার কাছে যাচ্ছি, যিনি 100 টাকার সাবান ব্যবহার করার যোগ্যতা রাখে, আমি তার কাছে যাচ্ছি না। তাহলে আমার হবে কিভাবে? সেজন্য আমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমি আমার পরিচিত জন যারা, আমার এই পরিচিত জনদের কাছে আমি অবশ্যই যাব, এবং আমার এই পরিচিত জনদের কাছে গিয়ে আমি কথা যদি বলি, তাহলে তারা আমাকে সহযোগিতা করবে। কিন্তু আমি স্কুলে হেডমাস্টারকে দিয়ে আমি এরকম 2 জন ব্যবসায়ী পাবো, 2 জন লিডার পাবো, কিন্তু আমাকে গুরুত্ব দিতে হবে হেডমাস্টার। কিন্তু আমরা হেডমাস্টারের সাথে পরিচয় দিই না, কারণ ওই যে আমার পরিচয়ের মধ্যে আত্মপরিচয়টা আমার আসছে না। কারণ আমি যে কাজটা করি সেই কাজটা সম্পর্কে আমি ভালোভাবে অবগত নয়, সেই কাজটা আমি সঠিকভাবে বিশ্বাস করি না। বিদায় আমাকে কেউ যদি জিজ্ঞেস করে, যে হেডমাস্টার জিজ্ঞেস করছে যে বাতিজা কি করো তুমি এখন, স্যার এখনো পর্যন্ত তো কোনো চাকরি পাচ্ছি না, আমি কোনো চাকরি পাচ্ছি না, আমি এখনো স্যার বেকার, এই কথাটা বলা আপনার হচ্ছে না। কারণ এই কথাটা বলাটা ঠিক না। কারণ আমরা কেন বললি, যে তার কাছে যদি আমি বলি যে স্যার আমি একটা কোম্পানিতে আছি, ইন্ডিয়ান একটা কোম্পানি, স্যার অনেক বড় কোম্পানি, প্রোডাক্ট গুলো স্যার অনেক ভালো, আমি ব্যবহার করছি, স্যার আপনার জন্য অন্য সময় একটা নিয়ে আসবেন স্যার, এতটুকু কথা বলেন আপনি। এটা হচ্ছে ইনভাইট। একজন টিচারকে, আপনার এলাকার টিচার হোক অথবা আপনার সরাসরি টিচার হোক, আপনি এই টিচারকে যখনই কথাটা বলবেন, তখন সে বুঝবে যে আপনি ভালো একটা কোম্পানিতে আছেন, তাকে একটা প্রোডাক্ট দিবেন, আরো 1 মাস পরে দিবেন। কিন্তু সে এখন থেকে যে কোনো, যে অন্য যখন এই শিক্ষার্থীরা, তার অনেক ছাত্ররা আসে, তারা জিজ্ঞেস করবে, স্যার জিজ্ঞেস করে যে কোনো ছেলেকে দেখলে, তার শিক্ষার্থীদের দেখলে, এলাকার যুবক বয়সের কাউকে দেখলে, যে বাবা কি করো,
বলবে স্যার আমার তো কোনো চাকরি হয় নাই, বলবো যে আরো অমুকের ছেলে বিদেশে একটা কোম্পানিতে মনে হয় তার নিয়োগ হয়ে গেছে, আমার সাথে একদিন দেখা হয়েছে, তার সাথে যোগাযোগ করো। এই যে আপনাকে শিক্ষক একজন মানে আপনাকে ইনভাইট করে দিচ্ছে, এই জন্য আমরা কিন্তু আমাদের সিস্টেমে যেখানে যাওয়া দরকার আমরা এখানে যাই না। এই কাজগুলো আমরা এখন থেকে আমাদের পরিচিত জনদের মধ্যে আমরা শুধু নেটওয়ার্কার খুঁজবো না, সব নেটওয়ার্কারকে দিয়ে মানে সব কাজ হয় না। দেখবেন এমনও ব্যক্তি আছে যে ব্যক্তিকে দিয়ে আপনার অনেক বড় কাজ হচ্ছে, কিন্তু আপনি বলতে পারবেন না যে ওনাকে দিয়ে যে আপনার এত বড় কাজ হচ্ছে। আপনি শুরুতে চিন্তাই করেন না যে উনি আমার কি উপকার করবে। হ্যাঁ, উনি আপনার অনেক বড় উপকার করতে পারে, কিন্তু আমরা এগুলো মানে বুঝি না বিদায়, আমরা করি না বিদায় আমরা এগুলো মানে ফল পাচ্ছি না। যারা করে তারা সিস্টেমে, আপনি দেখেন যতজন ক্রাউন আমার হাত ধরে এই ক্রাউন গুলো এই পর্যায়ে আসছে, কেন এই ক্রাউন গুলো মানে যেভাবে তাদেরকে বলা হচ্ছে তারা এইভাবে মানে পালন করতেছে কথাগুলো, এইভাবে কিন্তু তারা সর্বোচ্চ শিখরে বুঝতে পারতেছে। কারণ আপনি যেই পথে যাচ্ছেন এই পথে আপনি আরেকজনকে অবশ্যই নিতে পারবেন। এই পথটা আপনার জন্য কতটুকু সহজ সেটা আপনি অবশ্যই ভালোই বুঝবেন যে হ্যাঁ, আমি যেহেতু যেতে পারছি আমি আপনাকে অবশ্যই নিতে পারবো। আমি যেভাবে বলি আপনি এইভাবে আমার কথাটা যদি একটু শুনেন তাহলে আপনার পক্ষে সম্ভব এই পর্যায়ে যাওয়া। এরপর হচ্ছে আমরা যেটা বলবো যে পরিচিত জনদের 36 জনের আজকে একটা বিষয় মাথায় নেন যে 36 জন ভিআইপি লোক যাদের কথা আমি বলছি, এরা সাধারণ ব্যক্তি নয়। একজন টিচার মানে ওই এলাকায় 500 পরিচিত ব্যক্তির জন্য একজন গার্ডিয়ান। একজন হাজি সাহেব মানে একটা মসজিদ কমিটির সভাপতি। তাহলে একটা মসজিদে কত লোক আসা যাওয়া করে, তাহলে এরা সবাই চিনি। আমরা যাই ধরার সময় একটু আমরা ওই যে মরাটা যাকে কেউ চিনে না, যে অপরিচিত লোক যার কথার কোনো ভ্যালু নেই, আমরা তাকে বানাচ্ছি কাস্টমার। না, আমাকে কাস্টমার বানাতে হবে ভিআইপি লোক। ওই ভিআইপি লোকটা আমাকে আরো কিছু কাস্টমারও দিতে পারবে, আমাকে কিছু বিজনেসম্যানও দিতে পারবে, আমাকে বড় বড় লিডার সে দিতে পারবে। যার পরিচিতি যত বেশি, যার যত শিক্ষাগত যোগ্যতা বেশি, যে যিনি যত বেশি প্রতিষ্ঠানের লিড দিচ্ছে তিনি আমাকে তত বেশি উপকার আমাকে করতে পারবে। এর জন্য আমাদেরকে 36 জন ব্যক্তির আজকে থেকে মনে করবেন যে আজকের এই মিটিং মানে আজকে মাত্র ভেস্টিজেস সম্পর্কে মাত্র জানলেন, এখন আপনি জয়েন করেন নাই, এটা মনে করি আজকে রাত্রে একটা পরিকল্পনা করবেন। কালকে সকালবেলা মর্নিং মিরাকেলটা করবেন, কালকে দুপুরবেলা বিকেলবেলা পরিকল্পনাটা করেন যদি আজকে পরিকল্পনাটা করতে পারেন। কিন্তু কালকের মধ্যে পরিকল্পনাটা যদি আপনি বাস্তবায়ন করতে না পারেন তাহলে আপনি সর্বোচ্চ শিখরে বুঝতে অনেক সময় লাগবে। সেজন্য আমাদেরকে আগে এই 36 জন ব্যক্তির নাম, মোবাইল নাম্বার যতটুকু যাবে ততটুকু লিখে নিন। এরপর হচ্ছে আমাদের নাম্বার 4, সফলতার জন্য আমাদের যে সূত্রগুলো, নাম্বার 4 হচ্ছে আমাদের প্রশিক্ষণ। এতক্ষণ পর্যন্ত যাই বললাম এগুলো সম্পর্কে যদি আপনি প্রশিক্ষণ না করেন তাহলে আপনি কখনোই ওই পর্যায়ে বুঝতে পারবেন না। কারণ প্রশিক্ষণ ছাড়া কখনোই কোনো ব্যক্তি সর্বোচ্চ শিখরে দিতে পারে না। ধরেন যিনি শিক্ষক, আপনাদের এই বগুড়ার যিনি কাউন্ট ডিরেক্টর হলেন, এই স্যার আমার ট্রেনিং করার জন্য রংপুর গেছেন ওনার 16 জন ব্যক্তি নিয়ে। ওনাকে আমি বলছি যে আপনি একটা কলেজের অধ্যাপনা করেন, আমি আপনাকে বলবো যে আপনি এই সিস্টেমে কাজ করেন। এই সিস্টেম আপনাদের কাছকে যে কথাগুলো বলছি এই ট্রেনিংটা ওনাদেরকে আমি করাইলাম। রংপুরে 500 টাকার টিকিট ছিল, ওরা 63 জন উপস্থিত ছিল, তার মধ্যে 17 জন গেছে আপনাদের এই বগুড়া থেকে, 4 জন আসছে বরিশাল থেকে রংপুরের সামারি ট্রেনিং করার জন্য। কিন্তু ওই দিন ওনাকে বললাম যে আপনাকে 6 মাস সময় দিলাম। উনি ডিসেম্বর মাসে আমার ট্রেনিংটা করছে, জানুয়ারি মাসে ট্রেনিংটা করছে। ওনাকে 6 মাস সময়ের কথা বলছি, এই ট্রেনিং গুলো করাই দিলাম। উনি ট্রেনিং এর পরে এরপরে আমার ইয়ে ছিল রাত 8টা ট্রেন। উনি আমার বলছে স্যার আপনি যতক্ষণ পর্যন্ত অফিসে আছেন আমি ততক্ষণ পর্যন্ত, আমরা পরে আমাদের এখান থেকে একটা গাড়ি নিয়ে গেছিল। ওনাকে বলছি যে আপনি এই সিস্টেমে কাজ করেন, আপনি 6 মাসে আপনি কাউন্ট ডিরেক্টর হতে পারবেন। কিন্তু তার 6 মাস লাগে নাই, 4 মাসে সে কাউন্ট ডিরেক্টর হচ্ছে। শুধু আপনি যে কোনো একজন লিডারকে অনুসরণ করবেন। লিডার অনেক আছে আপনার, কিন্তু আপনি থেকে আপনার আজ পর্যন্ত আপনি যেই লিডারকে আপনার ভালো লাগে, যে লিডারের কথাটা আপনার সাথে মিলে, কারণ সকল লিডারের কথা, সকল লিডারের আচার আচরণ সবার সাথে ম্যাচ হয় না। যার সাথে ম্যাচ হবে আপনি তাকে অনুসরণ করেন, একজনকে। কিন্তু একজন থেকে অর্ধেক আরেকজন থেকে অর্ধেক তাহলে আবার হবে না। যে কোনো একজনকে আপনি অনুসরণ করবেন, 3 মাস আপনি অনুসরণ করেন এনাফ।
আপনি সাকসেস হওয়ার জন্য আপনি অনেক দূর এগিয়ে যাবেন। এর পরবর্তীতে আপনাকে কেউ আর ধরেও রাখতে পারবেন, আপনি সর্বোচ্চ পজিশনে যেতে পারবেন। এরপর হচ্ছে আমাদের প্রশিক্ষণ। তাহলে প্রশিক্ষণের বিষয় হচ্ছে আমরা যে বিষয়গুলো এতক্ষণ বললাম এগুলো সম্পর্কে আমাদেরকে প্রশিক্ষণ করতে হবে। প্রশিক্ষণে করতে আমাদের যে সময়, একদিনে প্রশিক্ষণ করে অনেক দূরে এগিয়ে যাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রশিক্ষণের আমরা বিভিন্ন সেক্টরে আমরা প্রশিক্ষণ করব, প্রোডাক্টের উপরে করব, লিডারশিপের উপরে করব, এবং আমরা বিভিন্ন ইনভাইটের উপরে করব, ফলো আপের উপরে করব, বিভিন্ন সেক্টরে আমরা প্রশিক্ষণ করব। এই প্রশিক্ষণের জন্য যখন যে প্রশিক্ষণটা করবো সেটা যদি আমার ডায়েরিতে লিপিবদ্ধ না থাকে, তাহলে কখনো আমি আবার আমার অ্যাসোসিয়েট বুঝাতে আমি আবার, কিন্তু আমরা অনেকে প্রশিক্ষণ করি মুখস্থ, যাই বলছে ততটুকু আমরা মুখস্থ কথা বলি, কিন্তু যতটুকু আমার মেমোরিতে ধারণ করতে পারি করলাম, কিন্তু বাকিটা তো আমি জানি না। কিন্তু আমার যদি ডায়েরিতে লিপিবদ্ধ থাকে, তাহলে আমি মানে 2 মাস 6 মাস 1 বছর পর আমি যখন আমার ডায়েরিটা উঠাবো, তাকাবো ডায়েরির দিকে, তখন আমি নিশ্চয়ই আমার ওই কথাটা মনে আসবে না, এই কথাটা আমাকে বলছে, এটার বিস্তারিত কি সেটা আমি জানি। এতটুকু নোট অবশ্যই আমাদেরকে অবশ্যই করতে হবে। সেজন্য প্রশিক্ষণের বিকল্প নাই। প্রশিক্ষণ ছাড়া একজন ব্যক্তি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে যদি তার প্রাইমারি স্কুলে চাকরি হয়, তাকে 1 বছর প্রশিক্ষণ করে তাকে যে সকল বাচ্চা আল্লাহ ডাকতে আব্বা ডাকে, ওই ধরনের বাচ্চাদেরকে পড়াইতে যদি তার আবার 1 বছরের ট্রেনিং করতে হয় ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেও, তাহলে আমরা কেন, আমরা সর্বোচ্চ পজিশনে যাব, আমরা লক্ষ টাকা ইনকাম করব, আমরা কেন প্রশিক্ষণ করব না? আমরা সফল হতে চাই, প্রশিক্ষণ করতে চাই না, এটা কখনোই হবে না। কারণ আমাদের অবশ্যই রক্ত এবং আমাদের শরীরের মাংস যেমন একটা একটার সাথে রিলেটেড, সফলতার সাথে আমাদের প্রশিক্ষণের রিলেটেড হচ্ছে তাই। কিন্তু আমরা এখানে গুরুত্ব যদি না দিই, তাহলে আমরা ওই পর্যায়ে যেতে পারবো না। অবশ্যই আমাদেরকে অবশ্যই প্রশিক্ষণ করতে হবে বিভিন্ন সেক্টরে। নাম্বার 5 হচ্ছে আমরা যে প্রশিক্ষণ করব, আমাদের পরিচিতিদের একটা লিস্ট করব, আমরা বিভিন্ন মানে সিএনটি করব, আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য পয়েন্টগুলো আমরা, এগুলো করতে আমাদের সময় লাগবে। ওই সময়টা যে কোনো একজন ব্যক্তিকে আপনি যখন বলবেন যে আপনি এই কাজগুলো ধাপে ধাপে আপনার অগ্রসর হতে, আপনি একটা কাজ করেন, আপনার ওই কাজটা ঠিক থাকবে, ওটার পাশাপাশি করেন, কোনো সমস্যা নেই। পাশাপাশি করে যদি আপনি 6 মাস সময় বলে দিবেন, যে কোনো ব্যক্তি সফলতার ন্যূনতম 6 মাস আপনাকে শিখতে হবে। আপনার প্রশিক্ষণকালীন সময়টা হচ্ছে 6 মাস। এই সফটওয়্যারে যখন আপনি নকটা করে দিলেন তাকে, সফটওয়্যার তার লিপিবদ্ধ হয়ে গেল যে আমি সফলতা 6 মাস সময় লাগবে, আমাকে 6 মাস শিখতে হবে। শিক্ষার অফিসকালীন আমি 2000, 5000, 10,000 টাকা ইনকাম করতে পারি, নাও করতে পারি, কিন্তু 6 মাস পর থেকে আমি মাসে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবো। এই জন্য আমি এটা শিখবো। কারণ আমি 2 কোটি টাকা ইনভেস্ট করতে পারবো না, কিন্তু আমি 20,000 টাকা ইনভেস্ট করতে পারবো। 2 কোটি টাকা ইনভেস্ট করে আমি যে পরিমাণ টাকা ইনকাম করব, আমি 20,000 টাকা ইনভেস্ট করে, আর বাকি আমার যেই মেধা, আমার 2 কোটি টাকার থেকে 20,000 টাকা মাইনাস হচ্ছে আমার টাকা, আর বাকিটা হচ্ছে আমার মেধা, বাকিটা হচ্ছে আমার প্রশিক্ষণ। তাহলে আমি অবশ্যই অবশ্যই সফল হবো। এবং আমার এই সময়টা, তখন ওই ব্যক্তি আর আপনাকে 2য় মাসে বলবে না যে বস আমার ইনকাম হচ্ছে না কেন, আমি কেন ইনকাম পাচ্ছি না, এই কথাটা কখনোই বলবে না। কারণ আমরা কি করি, আমরা তাকে সময়ের কথা বলি না, যে আপনি আজকে জয়েন করেন, আপনি আগামী কালকে থেকে আগামী মাস থেকে আপনি দেখবেন শুধু টাকা আর টাকা, শুধু রুপি আর রুপি আপনার আসবে। এই ধরনের কথাটা হচ্ছে রং কথা। কারণ আমার সিস্টেমে তা বলে না, কারণ আমি তো সিস্টেম নিজেই জানি না, আমি তাকে সিস্টেমটা আগে বুঝাই নাই। এজন্য আমাদেরকে যে কোনো ব্যক্তিকে বলতে হবে যে আপনি সফলতার জন্য আপনাকে 6 মাস আপনাকে শিখতে হবে। আপনার প্রশিক্ষণকালীন সময় 6 মাস। সেনাবাহিনীতে চাকরি করো, পুলিশে চাকরি করো, টিচারে হোক, যে কোনো জায়গায় তার সব প্রশিক্ষণ তার আগে থাকলেও সে যেই পেশায় যাচ্ছে সেই পেশার প্রশিক্ষণটা তাকে বাধ্যতামূলক করতে হয়। এজন্য আমাদেরকে সময়ের ব্যাপারে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সময়টা আমরা বলতে হবে যে 6 মাস সময় আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে দিতে হবে প্রশিক্ষণের মাধ্যমে। এমনিতে 6 মাস গেলে হবে না। এরপর হচ্ছে, কারণ আমরা সময়ের বিষয়ে যদি বলি, আপনি 10 মাস 10 দিন আমরা হিসেব করি যে একটা বাচ্চা ভূমিষ্ঠ হতে, কিন্তু আগের কাজ কি, বাচ্চাটা গর্ভে আসতে হবে। বাচ্চাটা গর্ভে আসার জন্য আগে কি করতে হবে, বিয়ে করতে হবে। কিন্তু আমরা বিয়েও করবো না, কিন্তু আমরা বাচ্চার আশা করব, এটা কখনোই সম্ভব না। যেমন প্রশিক্ষণ ছাড়া তখন আমরা সফলতারও ওই পর্যায়ে যেতে পারবো না।
এই জন্য আমাদেরকে সময় দিতে হবে যে হ্যাঁ, বাচ্চা গর্ভে আসার 10 মাস 10 দিন হোক আর 8 মাস হোক, বাচ্চা আসবেই, এটা হচ্ছে সত্যি। এটাই চিরাচরিত নিয়মে চলে আসছে। তাহলে নিশ্চয় আমার আমি টেনশন করার বিষয় না যে 5 মাসের সময় আমার বাচ্চাটা মানে গর্ভে মরে যায় কিনা, আমার বাচ্চাটা কোনো সমস্যা হয় কিনা, এই ধরনের চিন্তা আমাদের মাথায় হবে। কারণ একটা হচ্ছে দুর্ঘটনা, আর একটা হচ্ছে স্বাভাবিকভাবে এইভাবে আমি এইভাবে ভূমিষ্ঠ হয়েছি, তাহলে অবশ্যই আমার বাচ্চাটা এইভাবে আসবে, এটা তো আত্মবিশ্বাস। সেজন্য আমাদেরকে সময়ের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে, এবং সময়টা আমাদের 6 মাস। এই 6 মাস সময় সে যদি দৈনিক 1 ঘন্টা করে সময় দেয়, দৈনিক 1 ঘন্টা করে যদি সময় দেয়, 6 মাসে সে সফল অবশ্যই হবে। 6 মাসে সে ক্রাউন ডিরেক্টর হয়, এটা কোনো বিষয় না। যদি সে আমি যে সিস্টেমের কথা বলছি এই সিস্টেমে যদি সে অগ্রসর হয়, তাহলে এই 37 জন ব্যক্তি থেকে অন্তত 6 জন ব্যক্তি দরকার 5 লাখ টাকা সেলস। এটা ভাগ করে যদি দেয়, বেশি না, শুধুমাত্র 1 লাখ 1.5 লাখ টাকা করে সেলস হলে এটা কাস্টমার দিয়ে সেলস করা সম্ভব। কোনো ওই নেটওয়ার্কার প্রয়োজন হচ্ছে না ক্রাউন ডিরেক্টর হতে, একমাত্র কাস্টমার দিয়ে সম্ভব। সেটা আপনাদেরকে আরেকদিন ইনশাল্লাহ বুঝাবো। এই জন্য বলতে হবে যে 6 মাস, সেটা মাথায় নিতে হবে। যেই ব্যক্তিকে আপনি 6 মাস বলে দিবেন, সে কিন্তু বুঝবে যে হ্যাঁ, এটা ঠিকই। যে কোনো একটা প্রতিষ্ঠানে সর্বোচ্চ পজিশনে যেতে, সফল হতে, শিখতে সময় লাগে, উনি আমাকে সঠিক কথাটা বলছে। এই জন্য সফলতার সূত্রের জন্য 6 মাস এই কথাটা বলে দিতে হবে যে শিক্ষানবিশকালীন সময় 6 মাস। এই 6 মাসের কথা আমরা অবশ্যই বলবো, এবং এই 6 মাসে আমরা বিভিন্ন বিষয় শিখবো। এর পরবর্তীতে হচ্ছে লাস্ট অপশন, সফলতার জন্য আমরা যে জন্য সফল হতে চাই, সেটা হচ্ছে আমাদের আয়ের জন্য, ইনকামের জন্য, টাকার জন্য। এই আয়টা কিভাবে আসবে আমার? তাহলে আমি আমার আত্মবিশ্বাস বাড়লো, আমি সিএমটি করলাম, প্রতিষ্ঠানের সিস্টেম জানলাম, আমার পরিচিত 36 জনের তালিকা করলাম, আমি এদেরকে কিভাবে কোনটা কাকে কিভাবে দাওয়াত করবো সেটার আমি প্রশিক্ষণ করলাম, প্রোডাক্টের প্রশিক্ষণ করলাম। 6 মাস আমার গেল, এরপরে আসবে আমার আয়, যেটা 6 মাস পর থেকে আয় আসবে 30,000, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ প্লাস ইনকাম আসবে, এটাকে বলে আয়। কিন্তু আপনি শিক্ষানবিশকালীন 5,000 পেলেন, 2,000 পেলেন, 1,000 পেলেন, এটা কিন্তু আয় নয়। এটা আপনার যে পরিমাণ খরচ করলেন, যে পরিমাণ আপনার ইনভেস্ট হলো, সেটাই আপনার আসে না, এটাকে আয় বলে না। কিন্তু আমরা আয় কোনটা ব্যয় কোনটা এটাই বুঝি না। 6 মাস পর্যন্ত আমার যা যাবে সেটা হচ্ছে ব্যয়, 6 মাস পর থেকে যেটা আসবে সেটাকে বলে আয়। কিন্তু আমরা আয় ব্যয় না বুঝে অনেক সময় বলি যে আমার 2য় মাস থেকে কেন আসে না। আপনি তো এখনো বীজ বপনে করেন নাই, বীজ বপন করার পরে ওখানে পানি দিতে হচ্ছে, পরিচর্যা করতে হচ্ছে, এরপরে ফসল আসে। কিন্তু আমরা ব্যয় করি না, আয়টা আগে খোঁজ করি, এটা কখনোই সম্ভব না। সেজন্য আমাদের আয় আসবে 6 মাস পর থেকে। সে আয়ের জন্য আমার কয়েকটা সিস্টেম আছে, যে ইনকাম ইনকাম পদ্ধতি আছে কয়েকটা। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে কাস্টমার দিয়ে ইনকাম করা যাবে, দোকানদার দিয়ে ইনকাম করা যাবে, এজেন্ট করে ইনকাম করা যাবে, ডিলার করে ইনকাম করা যাবে, লিডার বানিয়ে ইনকাম করা যাবে, কর্পোরেট মার্কেটিং করে ইনকাম করা যাবে। এখন কাস্টমার 1 নম্বর, কাস্টমার কোথায় পাবো আমরা? কাস্টমার আমরা অনেক জায়গায় পাবো। যেমন কিন্ডারগার্ডেনের প্রিন্সিপালের কাছে গেলে আমি 200-300 কাস্টমার একসাথে পেয়ে যাচ্ছি। বিভিন্ন সমিতির প্রধানের কাছে যখন যাচ্ছি, সেখানে আমি কাস্টমার পেয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন অফিসের সভাপতি, সেক্রেটারি, তার কাছে গেলে আমরা পেয়ে যাচ্ছি। বিভিন্ন হসপিটাল এবং ক্লাবের যখন প্রধানের কাছে, সেক্রেটারি, সভাপতির কাছে যাচ্ছি, সেখানে আমরা কাস্টমার পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা কাস্টমার একজন একজন করে কাস্টমার না ধরে, কাস্টমারদের যিনি প্রধান, এরকম প্রধানকে ধরলে আমি অটো কাস্টমার পেয়ে যাবো কয়েক শত। এই জন্য আমার 6টা সেক্টরে, একটা সেক্টর থেকে আমরা 300 কাস্টমার পেয়ে যাবো। 300 কাস্টমার যদি অন্তত আমার 1,000 টাকার করে সেলস করে, কেনাকাটা করে, আমার জন্য সেলস হচ্ছে 3 লক্ষ টাকা। আমরা এই কাজগুলো না করে শুধু বোঝাচ্ছি আমরা লিডার বানাবো। আমার লিডার আসবে, লিডার সিস্টেমে হবে, লিডার তৈরি হয়, লিডার কেনা যায় না। কাস্টমার আমি যেই কোনো, আমার চোখ মানে ঘুম থেকে উঠে আমি চোখ খোলার সাথে সাথে যত মানুষ দেখবো, সবাই হচ্ছে আমার কাস্টমার। যদি আমি জানি প্রোডাক্ট নলেজ, তাহলে তারা আমার কাস্টমার। ইনকাম পদ্ধতির 1 নম্বর কাস্টমার, 2 নম্বর হচ্ছে দোকানদার। আপনার পরিচিত যত দোকানদার আছে তাদেরকে আপনি বলেন যে আপনি যদি আমাদের রেজিস্টার্ড দোকানদার হন, তাহলে আপনি আমাদের অনেক প্রোডাক্ট আছে যেগুলো বিক্রি করলে আপনি অন্যান্য কোম্পানি থেকে অনেক সুযোগ সুবিধা বেশি পাবেন। কি পাবেন? আপনি অন্যান্য কোম্পানি আপনাকে 20% দেয়, আমাদের কোম্পানি 20%। অন্যান্য কোম্পানি যে সুবিধাটা দিয়ে দিচ্ছে একদম এসআরকে, আমাদের কোম্পানি মাস্টার সেটা দিচ্ছে দোকানদারকে। অন্যান্য কোম্পানি ফ্রি প্রোডাক্ট দিচ্ছে, যে হরলিক্স কিনলে বালতি দিচ্ছে, হরলিক্স কিনলে সাবান কিনলে বাটি দিচ্ছে, বিভিন্ন ধরনের। আমাদের কোম্পানি সরাসরি যে প্রোডাক্ট আপনি কিনেন, আপনি যদি সাবান কিনেন, আপনি আরো 10% আপনি এক্সট্রা সাবান পেয়ে যাবেন, যেটা আপনার দরকার। কারণ বাটি আপনার দরকার নেই, এটা আপনাকে মানে অপচয় হয়।
কিন্তু আমাদের কোম্পানি 10% প্রোডাক্ট দিয়ে দিচ্ছে। তাহলে আপনি একজন দোকানদার হয়ে আপনি 20% থেকে 50% পর্যন্ত প্রফিট করতে পারবেন। আপনি আমাদের প্রোডাক্ট গুলো আপনি আস্তে আস্তে চালান, আপনার যত কাস্টমার আছে তাদেরকে দিয়ে চালান, কিন্তু দোকানদারকে আপনি রেজিস্টার্ড দোকানদার বানাইতে হবে। কিন্তু আমরা এই কথাগুলো বলি না। সেজন্য দোকানদার কাকে বানাবেন? কোন দোকানদার? কসমেটিক দোকানদার, মুদি দোকানদার, গ্রোসারি যারা, ফার্মেসি যারা, সেলুন যারা, পার্লার যারা, ডিপার্টমেন্টাল স্টোর যারা, তাদেরকে আমাদের রেজিস্টার্ড দোকানদার বানাইতে হবে। তারা এক একজনে যদি অন্তত সপ্তাহে 2000 টাকার করে প্রোডাক্ট সেল করে, তাহলে আমার মাসে সেল করে 8000। এরকম আমার 6টা ক্যাটাগরির যদি 637 জন দোকানদার থাকে, তাহলে আমার জন্য সেল হচ্ছে কত? কিন্তু আমরা এই ছোটখাটো কাজগুলো না করার কারণে আমার পাশে আমার ভাই দোকানদার, আমার ভাই আরেক কোম্পানির সাবান বিক্রি করে, আমারটা বিক্রি করে না, কিন্তু আমি সাবানের ওয়াজ করি সব জায়গায়, তাহলে কখনো কাজ হবে না। কারণ আগে আপনার ফ্যামিলির দোকানদার গুলোকে আপনি রেজিস্টার্ড দোকানদার বানাইতে হবে। কারণ ওই দোকানদারকে বুঝাইতে গিয়ে আর ওই কথা বোঝানোর দরকার নাই যে আপনি ব্রোঞ্জ হবেন, গোল্ড হবেন, আপনি লোহা হবেন, দস্তা হবেন, তামা হবেন, এই ধরনের কথা দোকানদারকে বললে দোকানদার কোনোদিন এই মানে আমাদের যে এত ভালো মানের প্রোডাক্ট, এটা দোকানদারকে এই কথাগুলো বলতে হবে সিস্টেমে, যেটা আমাদের অন্য কোম্পানিতে আছে, আর আমার রিজিওনাল অফিস এই ধরনের মানে জিএম পর্যন্ত আছে। আমাদের কোম্পানির সিস্টেম হচ্ছে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড। তখন সে বুঝবে, কিন্তু আগে তাকে বুঝাইতে হবে প্রোডাক্ট ভালো কিনা, সে বিক্রি করলে তার প্রফিট হয় কিনা, এরপরে বুঝাইতে হবে তাকে প্রমোশন। নাম্বার 3 হচ্ছে এজেন্ট। এজেন্ট কাকে বানাবো? যারা ছাত্র, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী, প্রবাসী, অনলাইন মার্কেটার, তাদেরকে আমাদেরকে বানাতে হবে এজেন্ট। যে এজেন্টের কাজ কি? সে নিজে কাস্টমার হবে এবং 6-7 জন ব্যক্তিকে সে কাস্টমার বানাবে, এবং দোকানদার যারা তার পরিচিত আছে এদেরকে আমাদের রেজিস্টার্ড দোকানদার বানাবে। এই হচ্ছে একজন এজেন্টের কাজ। এই সকল বিষয়ে আমাদের ট্রেনিং হবে, আমরা এগুলো বিস্তারিত পরবর্তীতে জানাবো, কারণ আমি সময় অনেক হয়ে গেছে। এরপর হচ্ছে ডিলার। ডিলার কাকে বানাবো? যারা ফুড, কসমেটিক, ক্লিনিক্যাল, মেডিসিন, শোরুম, অন্যান্য। ডিলার বলতে আমাদের ডিএলসিপি নয়, যার কাছে 1 লক্ষ টাকার প্রোডাক্ট থাকবে তিনি হচ্ছে ডিলার। এরকম ধরনের যারা ডিলার হবে তাদের কাজ হচ্ছে প্রোডাক্ট গুলো স্টক রাখা। আমাদের প্রতিনিধি আছে, প্রতিনিধির কাজ হচ্ছে সেই প্রোডাক্ট গুলো সেল করে দেওয়া। ডিলার কি পাবে? ডিলার 5% কমিশন পাবে। এগুলো আমার এনজিওর মাধ্যমে আমরা ওইভাবে যে এলাকায় এই ধরনের সিস্টেম মানে যারা কাজ করে তাদেরকে আমরা ওই এনজিওর মাধ্যমে লোকজন নিয়োগ দিয়ে দিই, তারা সেল করে দিচ্ছে। তাহলে কখনো ওই ডিলারকে মার্কেটিং বোঝানো যাবে না। যারা ডিলার তারা বুঝে কি আমি আমার টাকা আছে, আমি 5% প্রফিট পেলে না। কিন্তু ডিলারকে যদি আমি মার্কেটিং প্ল্যান বুঝাতে যাই, তাহলে কখনো ওই ডিলার ইনভেস্ট করবে না, ওই ডিলার কখনোই মানে এই কাজ করবে না। সে বলবে যে ভাই আমার দরকার নেই। তাকে বলতে হবে যে আপনি যেখানে আছেন সেখানে আপনি একটা কর্নার, যে কোনো একটা দোকানে একটা কর্নার নেন, যেখানে বিদেশি পণ্যের, ন্যাচারাল পণ্যের, অর্গানিক পণ্যের কর্নার, সেখানে প্রোডাক্ট গুলো থাকবে, বিক্রি করবে। আমাদের ওখানে প্রতিনিধি যারা আছে, যাকে আপনি ওখানে রেজিস্টার্ড কাস্টমার বানাবেন, তিনি আমাদের এই প্রোডাক্ট গুলো বিক্রি করবেন। এই জন্য এগুলো সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে জানাবো। এরপর হচ্ছে লিডার। লিডার কারা? লিডার হচ্ছে যারা বিমা কর্মকর্তা, তারা হচ্ছে লিডার। যারা মসজিদের ইমাম, তারা হচ্ছে লিডার। যারা মানবাধিকার কর্মী, তারা হচ্ছে লিডার। যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি, তারা হচ্ছে লিডার। যারা যে এলাকার ডিশ লাইন এবং নেটের, যারা ইন্টারনেটের পরিচালক, তারা হচ্ছে লিডার। যারা জনপ্রতিনিধি, তারা হচ্ছে লিডার। কারণ এই ধরনের ব্যক্তিদের কাছে কয়েক শত ব্যক্তি আছে তাদের অধীনস্থ। আমরা এই ধরনের ব্যক্তিগুলোকে লিডার যদি বানাই, তাহলে আমাদের নিশ্চিত আমাদের দরকার, আমাদের লিডার বানাইলে হয় না, আমাদের হচ্ছে প্রোডাক্ট সেল হলে কমিশন হয়, প্রোডাক্ট সেল হলে আমাদের ইনকাম হয়। সেজন্য আমরা এই ক্যাটাগরির ব্যক্তিগুলোকে যদি লিডার বানাই, তাহলে আমরা অবশ্যই আমাদের সর্বোচ্চ পজিশনে যেতে পারবো, অতি দ্রুতই যেতে পারবো। কারণ একজন মসজিদের ইমামকে বললে ওখানে কয়েক শত ব্যক্তি পাওয়া যায়, একজন বীমা কর্মকর্তাকে বললে তার অনেক পলিসি হোল্ডার আছে, তাদেরকে বোঝানো যায়। এই জন্য আমাদেরকে এই সকল ব্যক্তিদের সাথে আমাদেরকে লিডার হিসেবে তাদের সাথে কথা বলতে হবে। নাম্বার 6 হচ্ছে ইনকাম করার পদ্ধতি, কর্পোরেট মার্কেটিং। কোথায় করবো কর্পোরেট মার্কেটিং? শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে, এনজিওর যারা পরিচালক তাদের সাথে, ব্যাংকের ম্যানেজারের সাথে, হসপিটালের সাথে, বিভিন্ন সংগঠনের প্রধানের সাথে, গার্মেন্টস এর জিএম অথবা এমডি, চেয়ারম্যান অথবা প্রধান, এই ধরনের ব্যক্তিদের সাথে যদি আমরা কথা বলি, তাহলে আমরা অবশ্যই কর্পোরেট মার্কেটিং করলে একটা গার্মেন্টস এর একজন ব্যক্তির সাথে কথা বলা মানে ওখানে কয়েক হাজার ব্যক্তি আছে। কারণ গার্মেন্টস এর মেয়েদের বিভিন্ন ধরনের অ্যালার্জি লেগে থাকে, তাদের শ্বাসকষ্ট লেগে থাকে। এই জন্য তাদের জন্য আমাদের সাবানটা যে কত গুরুত্বপূর্ণ, এই কথাটা একদিন জিএম কে একটা সাবান গিফট করে যদি বলা হয়, ওর হসপিটাল, ওর গার্মেন্টসে যত শ্রমিক আছে সকল শ্রমিককে সে এই সাবান তাদের
ইয়ের পক্ষ থেকে হলেও দিবে, গার্মেন্টস এর পক্ষ থেকে দিয়ে হলেও দিবে, অথবা বলবে যে তোমরা এই ধরনের সাবান ব্যবহার করবে যেটা ডাস্টের কারণে তোমাদের অ্যাজমা লেগে থাকে এবং ডাস্টের কারণে তোমাদের সকল মানে এই চর্মরোগে তোমরা আক্রান্ত হও, এই সকল রোগ থেকে সেভে থাকার জন্য হচ্ছে তোমাদের এই ধরনের সাবান তোমাদের ইউজ করা। কারণ এই কোম্পানি একটা ডেমনস্ট্রেশন করে দেখাবে এখানে যে এই সাবানে কি কি কাজ করে, কারণ ওখানে কোনো মার্কেটিং হবে না, শুধুমাত্র প্রোডাক্ট নলেজ ওখানে দেওয়া হবে। এই ধরনের কাজগুলো যদি আমরা করতে পারি অবশ্যই অবশ্যই আমরা সফল হবো এবং সফলতার সর্বোচ্চ শিখরে আমরা যেতে পারবো। এজন্য সবাইকে এতক্ষণ পর্যন্ত যা বললাম এই বিষয়গুলো ভালো করে জানার জন্য, বোঝার জন্য, এবং এই যতগুলো বললাম ইনকাম পদ্ধতি বললাম 6টা এবং সফলতার সূত্র বললাম 6টা, এই 6টা আমাদের এক একটার উপর এক একদিন ক্লাস হবে। জাস্ট আমি আজকে একটা আইডিয়া দিলাম, এই আইডিয়া অনুযায়ী সবাইকে কাজ করার জন্য এবং সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার সফলতা কামনা করে আমি আজকের মতো আমাদের এই মিটিং, এই ট্রেনিং, এই আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।